বলে আমি ইমপ্রেশনিস্ট পেন্টিং করছি একেবারে কোনো আয়রনি অ্যাপ্রোপ্রিয়েশন ছাড়া, আমি ইমপ্রেশনিস্ট পেন্টিংই করব, এইভাবেই আমি ল্যান্ডস্কেপকে দেখি, সে উন্মাদ। আজ আমাদের 15 নম্বর প্রশ্নভিত্তিক প্রোগ্রামের 4 নম্বর পর্ব। একটা বিষয়, একটা নির্দিষ্ট প্রশ্ন উঠলে তার উপর একটা প্রেজেন্টেশন দেওয়া হয়, পরে সেই প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করা হয়। এই চলতি 15 নম্বর প্রোগ্রামের বিষয় আর্ট মুভমেন্ট। সঙ্গে আছেন বিশ্বজিৎ মুখার্জি, শেখ অভিক, শান্তিনাথ পাত্র, মিতালি দাস ও নবকুমার চক্রবর্তী। কোনো মন্তব্য বা প্রশ্ন নিচের কমেন্ট বক্সে দেবেন, প্রয়োজন হলে ওখানেই উত্তর দেব। প্রশ্ন? আচ্ছা, তাহলে এখানে আমার দুটো সংশোধন সংযোজন ছিল, ছপ করে করে নিই। এখানে আমি দেখিয়েছিলাম অনারে দমিয়ের যে এই রুথ হসনিয়ান, এটাতে যে লোকটা গুলি খেয়ে পড়ে আছে, সোলজাররা বাড়ি বাড়িতে ঢুকে ম্যাসাকার করেছিল, আর এটার সঙ্গে কম্পেয়ার করেছিলাম বাঁদিকে গোয়ার সেই ম্যাসাকারের দৃশ্য। দুটোর তফাৎ একটা বলা হয়নি। বাঁদিকেরটা রোম্যান্টিক, ডান দিকেরটা আমরা রিয়েলিস্ট বলবো, রিয়েলিস্ট মুভমেন্টের অংশ, কিন্তু আহ, তফাৎ একটা, মানে দমিয়ের যথেষ্টভাবে গোয়ার এই যে ম্যাসাকারের দৃশ্য, এই যে রোমান্টিক জায়গায় যে মানুষ অ্যান্টি হিরো, যে যাকে কেউ চেনে না, আহ, সে মরছে, তার মৃত্যুকে আহ, আহ, চোখের সামনে দেখা এবং তার মৃত্যুকে ডকুমেন্ট করা, এটা আছে। কিন্তু একটা তফাৎ আছে যে গোয়ার এই অ্যান্টি হিরো, এই যে মাঝখানে সাদা জামা পরা লোকটা, এর মধ্যে একটা অ্যালেগোরিক্যাল রেফারেন্স আছে। এই যে হাতে ফুটো আছে যিশু, তারপরে সাদা জামাটা যিশু, যিশুর প্রতীক। এই যে আইডিয়ালিজমটা, সেইটা কিন্তু ডান দিকে নেই। ডান দিকে এই লোকটা অ্যান্টি হিরো, একদম একটা অপরিচিত লোক, গুলি খেয়ে পড়ে আছে, ব্যাস। সেটাই হচ্ছে রোম্যান্টিসিজমের থেকে রিয়েলিজমের অনেক নিয়েছে রিয়েলিজম, কিন্তু ওইখানে ওইটাকে বর্জন করছে অ্যালেগোরি, এটা একটা। আর এইটাকে বলেছিলাম রেইনওয়ে, ওটা ভুল ছিল, এটা রেলওয়ে হবে, দ্য রেলওয়ে। আমি পরে দেখলাম যে ওটা আমারই ভুল। আচ্ছা, আর তাহলে আজকে এই যে আমার ডেফিনিশনটা একবার দেখিয়ে নিলাম, আর্ট মুভমেন্টের ডেফিনিশন, এই 6টা পয়েন্ট মনে রাখতে হবে। আজকে আমি শুধু ইমপ্রেশনিজম কভার করব একটা। এরপর থেকে আমি চেষ্টা করব একদিনে একটা না করা, দুটো তিনটে করার, নইলে এটা অনন্তকাল চলবে এই প্রোগ্রাম। তো ইমপ্রেশনিজম বলেছিলাম আমি, বারবিজন, বারবিজন স্কুল, রিয়েলিজম, ইমপ্রেশনিজম, এরা কিন্তু একটা ফ্যামিলির ধরতে পারো। এরা মানে মানে বংশধর, ইমপ্রেশনিস্ট বংশ। এরা বয়সের দিক থেকেও রিয়েলিস্ট বারবিজনদের পরের জেনারেশন। এদের সব জন্ম 1830 থেকে 40-এর দশকে। আর সুতরাং 1860-70-এ যখন এই ইমপ্রেশনিজমটা শুরু হয়, তখন এরা সবাই ইয়াং। আর এদের আমরা রিয়েলিজমের একটা শাখা এটা। সুতরাং বারবিজতে রোম্যান্টিসিজম রিয়েলিজমের একটা ছিল, একটা মিশ্রণ ছিল। রিয়েলিস্টরা সেই রোম্যান্টিসিজমের মিশ্রণ থেকে ওই যে অ্যালেগরি এগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করেছে, কখনো কখনো থেকে গেছে, কিন্তু এটা একটা খুব কনসাস ছিল তার, যে এটাকে বাদ দিয়ে আমি ওই যে নেচারের কাছে ফিরে যাওয়া বা বাইরেকে দেখা, এটা যে রোমান্টিকদের একটা অংশ তো ছিল চিন্তা, সেইটাকে নেওয়া। আর ইমপ্রেশনিস্টরা আরো এই যে বাইরেকে দেখায়, এটাকে আরো মানে শক্তভাবে এস্টাবলিশ করলো, বাইরেকে দেখা এবং সেইটাকে সেইভাবে ছবি আঁকা। তা এখানে হচ্ছে প্লেন এয়ার পেন্টিং, প্লেন এয়ার পেন্টিং প্রপার। এবার এরা সত্যিই ক্যানভাস বাইরে সব নয়, যদিও এখানে ইমপ্রেশনিস্টরা বলবো আমি, সব ক্যানভাস বাইরে নিয়ে যেত না। বেশ কিছু স্কেচ করে এনে স্টুডিওতে করতো, কিন্তু আলো টালোর যে এফেক্ট, সেটা বাইরের স্কেচগুলোতে ধরে রাখতো একদম বাইরে থেকে। এটা কিন্তু সবাই করেনি, মনে করেছে, পিজারো করেছে, অ্যালফ্রেড সিজলি করেছে, আম, কিন্তু রেনোয়ার, দেগার এরা করেনি। মানে একদম বাইরে, ক্যানভাসটা কাঁধে করে বাইরে নিয়ে গিয়ে করা, ফর সাম অফ দ্যাম। আচ্ছা, একটা হচ্ছে প্রথম এক্সিবিশন হয়, এইবারে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রুপ, মানে একটা গোষ্ঠী মুভমেন্ট।
এটা কিন্তু ভালোভাবে, রিয়েলিস্টদের মধ্যেও সেটা ছিল, সবাই সবাইকে চিনত, কিন্তু ইমপ্রেশনিস্টরা আরো টাইট একটা গোষ্ঠী। প্রথম এক্সিবিশন হয় 1874-এ, নাম দিয়েছিল লা সোসিয়েতে অ্যানোনিম des artistes peintres sculpteurs, মানে অ্যানোনিমাস সোসাইটি, আমরা কোনো নাম দিতে চাই না, অ্যানোনিমাস সোসাইটি অফ আর্টিস্ট পেইন্টার স্কাল্পচার্স। 29, আমি দু জায়গায় পেয়েছি, এক জায়গায় পেয়েছি 29 জন আর্টিস্ট পার্টিসিপেট করেছিল, আরেক জায়গায় 39, সেই জন্য আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি পার্টিসিপেট। এবং 165টা ছবি ছিল, এবং এটা সালতে নয়, আমি আসছি সে ব্যাপারে। এক্সিবিশন প্র্যাকটিসটাও একটা বিরাট বদলেছে এই সময়টা। তো প্রথম এক্সিবিশন, একটা সেন্স অফ মুভমেন্ট আমরা যে, এবং এদের এদের এই যে টাইটার সেন্স অফ কমিউনিটি অ্যান্ড পারপাস, এটা রিয়েলিস্টদের থেকে বেশি ছিল ইমপ্রেশনিস্টদের। সবাই একরকম ভাবে স্টাইলিস্টিক্যালি তফাৎ ছিল, কিন্তু একটা জায়গার সংহতি ছিল কতগুলো ব্যাপারে, সেগুলোই আমরা দেখব। এটা কিন্তু ছিল ইমপ্রেশনিস্টদের মধ্যে, এবং এরা কিন্তু রিয়েলিস্টরা একে অপরকে চিনতো ডেফিনেটলি, কিন্তু ইমপ্রেশনিস্টরা ভেবে দেখো, এরা ইয়াং, পূর্বে হচ্ছে সিনিয়র, ডোমিয়ের, এরা সব প্রবীণ, এরা মানে আগের জেনারেশনের, এরা সব বিরাট সেই, ওরে বাবা, সেই তাকিয়ে থাকা, সেই গণেশ পাইনের দিকে তাকিয়ে থাকার মতো এদের, কিন্তু আবার ওদের সবকিছু ওরা নেবে না। তো এদের একটা টাইটার সেন্স অফ একটা কমিউনিটি ছিল। এরা বিভিন্ন জায়গায় জড়ো হতো, এটা একটা বড়, খুব রেগুলারলি জড়ো হতো, অ্যাপার্টমেন্টে, ক্যাফেতে, আলোচনা, ছবির। এইটা কিন্তু প্রথম ইমপ্রেশনিজম থেকে রিয়েলিস্টরাও ওইভাবে আলোচনা রেগুলারলি হতো, ঝগড়া আলোচনা আর্ট নিয়ে। এটা কিন্তু শুরু হয় ইমপ্রেশনিজম থেকে, টাইটার সেন্স অফ কমিউনিটি অ্যান্ড পারপাস। এই ইমপ্রেশনিজম কথাটা প্রথম এক্সিবিশনে ক্রিটিক লুই লিরয় বলে এক ক্রিটিক খারাপ ভাবে বলেছিল, এই তো ইমপ্রেশন, এগুলি ইমপ্রেশনের বাইরে কি, এই তো ছবি হয়নি, শুধু জাস্ট একটা আভাস। ইমপ্রেশনিস্ট কথাটা, এরা হচ্ছে ইমপ্রেশনিস্ট বলে নিন্দা করে লিখেছিল, সেটা লেগে মানে থেকে গেছে এটা। এফেক্ট, লেফে, এই যে আলোর এফেক্ট আনা, আহ, এই এফেক্ট অফ লাইট হচ্ছে ইমপ্রেশন, এইটা তাদের একটা মূল মন্ত্র ছিল ইমপ্রেশনিস্টদের। এস্থেটিক অফ দ্য স্কেচ, এই যে ফিনিশ না হওয়া, কিন্তু ফিনিশ মানে কি, ফিনিশ তো, এটা আমি অন্য প্রোগ্রামে বলেছি, ফিনিশটা হচ্ছে তো আপেক্ষিক, এক একটা যুগে ফিনিশ এক এক রকম হয়। তো এরাই ফিনিশের, একাডেমিতে যেটাকে ফিনিশ বলতে, ধারে কাছে না গিয়ে, আমি ছবি দেখলে বোঝা যাবে ভালো করে, এরা যে এস্থেটিকটাকে প্রমোট করলো, এটাকে বলা হয় এস্থেটিক অফ দ্য স্কেচ। এটা কিন্তু রিয়েলিস্টদের থেকেও আসেনি, ইমপ্রেশনিস্টরা এনেছে। Influenced by realism, but ended the uncertainties of the realist practice. যে রিয়েলিস্টদের মধ্যে ওই যে একটু কে কিভাবে রিয়ালিটিকে দেখবে, বাস্তবকে দেখবে, এই দ্বিধা ছিল পূর্বে একরকম। এদেরও ডাইভার্জেন্স আছে, কিন্তু ডাইভার্জেন্সটা ওইভাবে না যে বাস্তব কি আমার সামনে, আধুনিক বাস্তব, সেটাতে সবাই একমত। এবার কে কি করবে তার থেকে, সেটার ক্ষেত্রে আলাদা হতে পারে। কিন্তু আমরা দেখেছি পূর্বে, মানে এদের কিভাবে বাস্তবকে দেখব, কোনটা বাস্তব, এটা নিয়েই কিছু ফিলোসফিক্যাল তফাৎ ছিল। এদের তা না, এরা ডিসাইসিভলি মডার্ন। ইমপ্রেশনিজম হচ্ছে একটা মুভমেন্ট, যত মুভমেন্ট হয়েছে তার মধ্যে আমাদের এই পাড়ার বাবলু বা তপতি, আম, তপতি বলা মুশকিল, তপতি গুহ ঠাকুর তা আছে, সে স্কলার, হ্যাঁ ধরা হয় আরতি, পাড়ার আরতি বা বাবলু, কিন্তু ইমপ্রেশনিজম, মানে তারা শিক্ষিত এবং কিন্তু আর্টের খ গোষ্ঠীর লোক, ইমপ্রেশনিজমে খুব সবাই মাথা নাড়ে, হ্যাঁ ভাল লাগে ভাল লাগে। কেন? ইমপ্রেশনিজমের ব্রাইটনেস আছে, ইমপ্রেশনিজমের ব্রাইটনেস আছে, একটা ইমিডিয়েসি আছে, তাৎক্ষণিকতা, এটাকে ধরা। হ্যাঁ, আধুনিক জীবনে যে অপশ্রেয়মানতা, এই যে ফ্লিটিং নেচার, এটাকে ধরা, এটা কিন্তু রিয়েলিস্টদের মধ্যে সবাই, কারণ রিয়েলিজমের সম্বন্ধে ওই ভুল ধারণাটা আছে, ওই গোল গোল করা, মানে যেটাকে আমরা কলেজে রিয়েলিস্টিক বলি, তা তো নয়। রিয়েলিজম যে মিডলটন নেই, এ নেই, এটা কিন্তু ছবির সামনে দাঁড়ালে একটু কনফিউজড হয়ে যাবে তুমি, সারা জীবন রিয়েলিজমের কথা বলে তারপরে যে মিউজিয়ামে কুরবে টুরবে দেখলে, মানে দেখলে কনফিউজড হয়ে যাবে একটু, কি এটা রিয়েলিস্ট, এ তো টোন দেয়নি পুরো। হ্যাঁ, তো কিন্তু ইমপ্রেশনিজম কনফিউশন নেই,
ভাই এই যে ফ্র্যাকচার্ড সারফেস, এটাতে আমরা অভ্যস্ত হতে সময় লেগেছে, 20-25 বছর বাদে যখন অভ্যস্ত হয়ে গেছে, আজকে 1-150 বছর বাদে ইমপ্রেশনিজম হচ্ছে ঘর সাজাতে। ঘর সাজাতে বাবলু প্রথমে একটা ইমপ্রেশন মনের প্রিন্ট কিনবে, এইটা খুব পপুলার মুভমেন্ট। ওটা সুরিয়ালিজমও পপুলার, কিন্তু সুরিয়ালিজম আর এর কি বলেছে রে, এই স্বপ্ন দেখছে, এই কি দালি, ওটা একটু আরেকটু আতাইলদের মধ্যে পপুলার, কিন্তু ইমপ্রেশনিজম হচ্ছে একদম পাড়ার আরতি আর বাবলুর কাছে পপুলার। ডিসাইসিভলি মডার্ন, এন্ডেড দা, ওদের কোনো আর দ্বিধা দেখাবো কিভাবে দ্বিধা আছে। ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স ছিল, প্রভাবিত হয়েছে জাপানিজ প্রিন্টস, উড ব্লক প্রিন্টস, সেটা অন্য প্রোগ্রামে বলেছি, এখানে দু একটা দেখাবো। আম, এই আগে রিয়েলিস্টদের কি, বার্বিজন এবং রিয়েলিস্টে কি 17th সেঞ্চুরি ডাচ ল্যান্ডস্কেপ পেন্টিং থেকে প্রভাবিত হয়েছিল, এখানে তা না, এখানে হচ্ছে জাপানিজ প্রিন্টস। ডাইনামিক, নট আ স্ট্যাটিক ভিশন অফ দ্য ওয়ার্ল্ড, স্পেকটাকল অফ মডার্ন লাইফ। এদের এটা ছিল রিয়েলিজম, যে স্টোন ব্রেকার, বা ওই যে শস্য চালছে মেয়েটা, কুর্বের, এগুলো এরকম কোনোদিন, লেবার, লেবার একটা বিরাট ব্যাপার ছিল রিয়েলিস্টদের। ইমপ্রেশনিস্টদের কাছে লেবার ব্যাপারটা কোনোদিন, ইমপ্রেশনিস্ট পেন্টিং তুমি দু একটা ছাড়া পাবে না এরকম, যেখানে লেবার, সে রাস্তায় কাজ করছে, এগুলো তারা দেখাচ্ছে। তাদের হচ্ছে আহ, আধুনিক জীবনের চলমানতা এইটা। সুতরাং ওই যে স্ট্যাটিক, এ পাথর ভাঙছে, ও শস্য চালছে, ওরকম না। এটাতে একটা টোটাল একটা, কি বলবো, মাইক্রো ভিউ না, এটা ম্যাক্রো ভিউ, একটা ম্যাক্রো ভিউতে তারা সমাজকে দেখছে। সুতরাং স্পেকটাক যেন সারা আধুনিক জীবনের স্পেকটাকল, সেই স্পেকটাকল কথাটার একটা তাত্ত্বিক দিক আছে। এসে গাই দেবোর তাত্ত্বিকে, তাত্ত্বিকদের লেখা পড়লে বুঝতে পারবে, মানে মডার্ন লাইফ হচ্ছে স্পেকটাকল, একটা আলাদা মানে আছে, আমি সেটা যেতে পারছি না এখানে। স্পেকটাকল হচ্ছে সেই এক মানে সমস্ত কিছু মানে তো ক্যাপচার করে রাখে তোমার, ওয়াও এরকম একটা দৃশ্য। মডার্ন লাইফটাই তখন তাই। অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ টু কন্টেম্পোরারি, এটাই যে ইল faut être dans son temps, il faut être dans son temps, এটা তো রিয়েলিস্টরা বলেছে, হ্যাঁ, কিন্তু এরা আরো অ্যাগ্রেসিভ ওখানে, যে আমার সময়ের এই চলমানতাটাকে, এটাই আমার মূল উদ্দেশ্য। এই দিক থেকে ইমপ্রেশনিজম আরো সংহতিপূর্ণ একটা আর্ট মুভমেন্ট, ইভেন রিয়েলিজমের থেকেও। আরবান মিডল ক্লাস প্রায়োরিটাইজড, এখানে এদের হচ্ছে রুরাল ফ্রান্স এঁকেছে, রুরাল ফ্রান্স আরবান মিডল ক্লাসের পার্সপেক্টিভ। আরবান পার্সপেক্টিভ না, এখানে ভুল হয়ে আমার মিডল ক্লাসটা, এইখানে যে মিডল ক্লাস দিয়েছি, মিডল আরবান মধ্যবিত্তের পার্সপেক্টিভে হচ্ছে রুরাল কে এঁকেছে এরা। ইয়ের তোমার এই রোমান্টিক চলো যাই নেচারে ওইটা ওইভাবে না, এখানে হচ্ছে মধ্যবিত্তের দিক থেকে। এবং লেবার ফোর্স, এই যে যে দুঃখের এ ছেঁড়া জামা পরে পাথর ভাঙছে, এসব নয়। আহ, সমস্তটাই আরবান মিডল ক্লাস, রুরাল ফ্রান্সটাও ওই লেন্সেই দেখেছে। স্টাইলিস্টিক্যালি কনসিস্টেন্ট, একটা স্টাইলিস্টের কনসিস্টেন্সি ছিল, আবার ইন্ডিভিজুয়ালি ডাইভার্স অ্যাটিটিউড ছিল। আর একটা হচ্ছে এক্সিবিশন প্র্যাকটিস। এটা রিয়েলিজমের সময় বলেছিলাম যে 1870 ইমপ্রেশনিস্ট এক্সিবিশন হয়েছে 1874 থেকে 1886 এর মধ্যে, 8টা এক্সিবিশন হয়েছে। প্রথম 2-3টের পরেই অরিজিনাল যারা, তাদের অনেকেই ড্রপ করতে থাকে, তা নতুন আসে, নতুন একদল, তাদের সবার নামও আমরা সে একটা প্রচুর আর্কাইভ থেকে বার করতে হবে, বা আমি জানি না কোনো বই আছে কিনা, প্রত্যেকটা এক্সিবিশনে পার্টিসিপেট করে নিশ্চয়ই আছে, আমি এ ব্যাপারে স্পেশালিস্ট নই। লাস্টে এবং মানে 1886, 81, 82, 83, মোটামুটি বলা হয় এই 1880-র পরে, 1880s এর পর ইমপ্রেশনিজমের একটা একটা ডেড এন্ড আসে। তারপরে আমি দেখাবো সেসব, মানে সেই হিসেবে যে আর্টিস্টটা প্রথম অরিজিনাল আর্টিস্টে বদলে যেতে থাকে, এবং ইমপ্রেশনিজমের শেষের দিকের এক্সিবিশন গুলো এই 74 থেকে 86-র মধ্যে 8টা এক্সিবিশন ইমপ্রেশনিজমের নাম করে। তাতে শেষের দিকে পল গগ্যাঁ, ভ্যান গো, আরো বেশ কিছু, জর্জ সুরা, এরা
পার্টিসিপেট করে, যাদের আমরা পোস্ট ইমপ্রেশনিজমে দেখব। এরা কিন্তু পার্টিসিপেট করেছিল, কিন্তু ওরা স্যাটিসফায়ার হয়নি, বেরিয়ে গিয়েছিল যে আমি এদের পোষাবে না। আর প্রথম দিককার এই যে মনে পিজার এরা ছিল, অনেক সময় দিত না ছবি, আর মনে তাদের দারিদ্র এটসেট্রা এটসেট্রা, এটা কিন্তু কেউই বিখ্যাত হয়নি তাদের এর সময়। মনে পয়সা রোজগারের এই বিখ্যাত হয়েছিল 1890-এর দশকে, যখন ইমপ্রেশনিজম মুভমেন্ট হিসেবে ফুরিয়ে গেছে। মোটামুটি একটা কনসেনসাস আছে যে অ্যাজ আ মুভমেন্ট এটা শেষ হয় 1880-র দশকে। আমি একটু আর্গিউ করতে পারি 90-এর দশকের কিছু কাজও আমি সেটা ওইটাকে টেনে আনতে পারি। আম, এবং সালন যে একমাত্র কোনো এক্সিবিশনই কিন্তু সালতে হয়নি, সবই হচ্ছে অল্টারনেটিভ স্পেসে। প্রথম এক্সিবিশনটা হয়েছিল নাদার বলে, ওদের এক ফটোগ্রাফার বন্ধু ছিলেন, তার একটা ছেড়ে দিয়েছিল স্টুডিও, সেই স্টুডিওতে এক্সিবিশন হয়েছিল। সব অল্টারনেটিভ স্পেস। সুতরাং গ্যালারি সিস্টেম ইমার্জ করছে, যেটা আমি রিয়েলিজমে বলেছিলাম, এইবারে ডিসাইসিভ। সালন অ্যাজ দ্য জাজ আরবিটার, মানে জাজ অফ টেস্ট, রুচির প্রবর্তক, সালন যা বলবে তাই হবে, এইটাকে একদম রিয়েলিজম আঘাত করেছিল, এরা একদম শেষ করে দিল। এরপর থেকে আর 1880-90-এর পর সালন কি বললো, সালন আছে, হয় এখনো হয়, কিন্তু সালন কি বলে 1880 শো ডমিনেট, এই যে বলেছি 1886 শোটা অ্যাকচুয়ালি পোস্ট, যাদের আমরা আজ পোস্ট ইমপ্রেশনিস্ট বলে জানি, তারাই ডমিনেট করেছিল। আচ্ছা, এই হচ্ছে নাদার। ইনি পেন্টার ছিলেন, ইনি ছিলেন প্রথম দিককার ফটোগ্রাফার এবং দুর্দান্ত পার্সন, মানে ইন্ডিভিজুয়াল, খুব ইন্টারেস্টিং লোক। আহ এদের বন্ধু ছিলেন, এই আমি ক্যারেক্টারগুলো, ইউজিন বুদা, এদের নাম তুমি ইমপ্রেশনিজমে এখন ওই মোনে, পিজারো, রেনোয়ার, এদের নাম পাবে দেগা। কিন্তু ইউজিন বুদা খুব, মানে ওদের মধ্যে একটা ইয়ে ছিলেন, একটু তো বড়, 24 সালে জন্ম। এটাকে দেখো তুমি, আহ, এও এও বেশ বয়স্ক, তখন 20 সালে 24 সালে জন্ম, বাকিরা কিন্তু অনেক পরে জন্ম। বুদা ছিলেন একটা দাদা গোছের, এবং বুধার কাজ খুবই এরা খুব রেসপেক্ট নিয়ে দেখতেন। কামিল পিজারো দেখো 30-এ জন্ম, কামিল পিজারো, ইনি ছিলেন পলিটিক্সের দিক থেকে ইমপ্রেশনিস্টদের মোটামুটি বলতো না, পলিটিক্স নিয়ে মাথা ঘামাতো না, কিন্তু ইনি ছিলেন সোশ্যালিস্ট কমপ্লিটলি। তখন তার কমিউনিস্ট হয়নি, সোশ্যালিস্ট। ইউদুয়ার মানেকে আবার ফিরিয়ে আনছি। মানে এই 70-এর দশকে ইমপ্রেশন, উনি উনি ওর মধ্যে পার্টিসিপেট করেছে এবং ওর কাজ বদলেছে। এডগার দেগা, দেগা নিজেকে বলতেন আমি ইমপ্রেশনিস্ট নই, এবং ওর কাজ খুবই আলাদা ইমপ্রেশনিস্টদের থেকে। তবু কিছু কিছু পয়েন্ট আছে যেখানে দেগাকে আমরা, দেগা খুব মানে ইন্টেন্স পার্সোনালিটি ছিল, এবং মানে ক্যান্ট্যাঙ্কারাস টাইপের লোক ছিল আর কি। 34-এ জন্ম। এইদিকে অ্যালফ্রেড সিসলি, খুব ওই সময়, আজকে আর তুমি নাম শুনবে না, কিন্তু খুব ইম্পর্টেন্ট ওই সময়টা। 70-এর দশকটা হচ্ছে তোমার ওই প্রথম এক্সিবিশনের আগে থেকে 70-এর উপর হচ্ছে ইমপ্রেশনিজম হাই টাইম। 39-এ জন্ম। আম, এই সেজান, পল সেজান, উনি প্রথম দিকে পার্টিসিপেট করেছিলেন, পরে উনি ইয়ে করে, আম, মানে আমি বলবো পরে ওর কাজ দেখানোর সময় পোস্ট ইমপ্রেশনিজমে, যে ওকে আমরা পোস্ট ইমপ্রেশনিস্ট হিসেবেই দেখি, যে উনি কেন বেরিয়ে গিয়েছিলেন, উনি অসন্তুষ্ট হয়েছিলেন ছবির গতিপথের যেতে। ক্লোদ মনে 40-এ জন্ম, আম, রেনোয়ার 41-এ জন্ম। আম, এরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একেবারে শেষে বা পরে জন্মেছে, এরা সব 60-70-এর দশকে খুব ইয়াং। ফ্রেডরিক বাজি, উনি 41-এর জন্য কিন্তু মারা যান, খুব তাড়াতাড়ি মারা যান। উনি মারা যান ফ্র্যাঙ্কো প্রাশিয়ান, তখন তো জার্মানি ছিল না, প্রাশিয়া ছিল, ফ্রান্স আর প্রাশিয়ার যুদ্ধে 1870 সালে যুদ্ধ শুরু, উনি যুদ্ধে মারা যান, সেখানে ইয়াং বয়সে মারা যান, বেশি কিছু রেখে যেতে পারেননি, কিন্তু ইম্পর্টেন্ট মেম্বার। আরমান গুয়ামিন, এরা হচ্ছে সবাই ফার্স্ট এক্সিবিশনে ছিল, এবং আরো 29 বা 39 জনকে তো আমি দেখাচ্ছি না, সেটা আমার কাছে ওই ইনফরমেশন নেই, এবং ইনফরমেশন তাহলে ছবি নেই, তাদের ফটো নেই। 1841-এ জন্ম। আহ, দুজন মহিলা ছিলেন, আমি বলেছিলাম রোজা মনিয়র রিয়েলিস্টদের, কিন্তু রিয়েলিস্টদের তো ওইভাবে গ্রুপে নাকি, গ্রুপের নাম করে, এই যে সোসিয়েতে আনোনিম, এটা যে গ্রুপ, গ্রুপের নাম করে এক্সিবিশন, তাতে দুজন মহিলা ছিলেন। বের্থ মরিসো, ইনি ছিলেন
এরা সবাই বাড়িতে আর্টিস্ট ছিল বলে ওরা ট্রেন হয়েছিল। ওরা তো সালতে যেতে দিত না মেয়েদের, ওরা প্রাইভেটলি ট্রেন। বের্থ মরিসও বিয়ে করেছিলেন মানের ভাইকে, ইউজিন মনেকে। উনি গ্রুপের মানে, এডওয়ার্ড মানে ছিলেন বের্থ মরিসোর মেন্টর। এবং একটা মেয়ে হয় জুলি, তার নাম বের্থ মরিসো। ইনি 41 সালে জন্ম। আর এ হচ্ছে মেরি কাসাত, ইনি আমেরিকান ছিলেন। ফিলাডেলফিয়া একাডেমি থেকে পড়ার পরে উনি ফ্রান্সে যান, এবং তারপরে বাকি জীবনটা উনি প্যারিস আর ইউএসএ, মানে প্যারিস, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া এ করে যাতায়াত করেন অনেকটা সময়। বেশিরভাগ সময়টায় প্যারিসে থাকেন, মারা যান প্যারিসে, এবং উনি কবর দেওয়া হয়েছে ওকে প্যারিসে। উনি ওকে, কিন্তু উনি মানে বাই বার্থ আমেরিকান। 1926 মারা গেছেন উনি, এবং মনে 1920 এবং উনি তার আছে অনেক গল্প টল্প, যাই হোক এখানে রেলেভেন্ট না। উনি তখন যে চেঞ্জ গুলো হচ্ছে, কিউবিজম, ফবিজম, একদম ভালোবাসতেন না। এনিওয়ে, গুস্তাভ কাইবত, ইয়াংগেস্ট মেম্বার অফ দ্য গ্রুপ, 1849 জন্ম, যখন রিয়েলিস্ট মুভমেন্ট শুরু হয়ে গেছে। 93 মারা যায়, খুবই কম বয়সে, 43 বছর বয়স, 44 বছর বয়স। তা ওদের যে প্রভাব, এই যে ইংল্যান্ডের যে কনস্টেবল দিয়ে প্রভাবিত ছিলেন, কিন্তু ওনার টার্নারকে নেননি। মানে অ্যালেগোরিক্যাল ল্যান্ডস্কেপ চলবে না, আমি যা দেখছি তাই করবো, যদিও স্টাইলিস্টিক্যালি কনস্টেবলের থেকে আলাদা। ইউজেন বুদান, এই যে ইমিডিয়েসি, আমি বলেছি যে ইমপ্রেশনিজম কিন্তু ঝপঝপ করে রং লাগালেই হয় না, কিন্তু ইমপ্রেশন, সেটা আমি আসছি। তাদের রঙের ব্যবহার, তোমাদের পার্টিকুলার খুব ন্যারোলি ধরলে ইমপ্রেশনিস্ট এর, কিন্তু সেই দিকে যাওয়ার আগে এইগুলো হচ্ছে 69-এ বুদা আছে। এই যে প্রথমত হচ্ছে সাবজেক্ট ম্যাটার, এই যে বিষয়ের দিক থেকে এইখানে একটা সংহতি ছিল। এই যে এগুলো উনি বাইরেই করেছেন, এগুলো উনি, এটা স্টুডিওতে করা নয়, এটা ওই ইমিডিয়েসি আছে একটা। ওখানে একটা জড়ো হয়েছে বিচ, ফাটাফাট ফাটাফাট ওইখানে কাজ করছেন। এবং স্টুডিওতে এসে সবই কিন্তু এরকম পিউরিস্ট ব্যাপার না, স্টুডিওতে এসে একটু এদিক ওদিক রং লাগাতেন। আহ, তো এই যে চলমানতা, এই যে বিচে পার্টি, এইটা ছিল রিয়েলিস্টদের অতটা এটাতে ইন্টারেস্ট ছিল না। ইম্প্রেশন বুনার, এইগুলো প্রথম অ্যাকচুয়ালি মনে টনেও বুনার তো, আর বড় ওদের বেশ কিছুটা বড়, মনে 16 বছরের মতো বড় মনের থেকে। মনের মানে মানে দাদা হিসেবে দেখতেন। তা ইমপ্রেশনিস্ট সম্বন্ধে যে ভুল ধারণাগুলো আছে, যেমন কালার, ইমপ্রেশনিস্ট কালার মেশাতো না, সবই কালার না, একেবারেই না। ইমপ্রেশনিস্ট পেন্টিং এটা এটা সব পেন্টিং এ সমানভাবে পাবে না, এটা যখন যত যাচ্ছ 1870-এর দশকের দিকে, 70-এর দশকের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন আর বেটার দেখতে পাবে এটা। মানে তুমি যদি এই পেন্টিং গুলো স্টাডি করো, অ্যাকচুয়াল পেন্টিং গুলো, এখানে না যে অবশ্যই কালার মেশাতেন। ওরা যেটা করতেন, প্রাইমারি কালার ইউজ করতেন, যেটা অ্যাকচুয়ালি একাডেমিতে বারণ ছিল, সবসময় তোমায় মেশাতে হবে। প্রাইমারি কালার রেড, ব্লু, ইয়েলো ইউজ করতেন, কিন্তু তার সঙ্গে উনি কমপ্লিমেন্টারি গুলো ইউজ করতেন, গ্রিন, ভায়োলেট, অরেঞ্জ, সেগুলো এমন জায়গায় দিতেন যাতে ওটা ব্যালেন্সড হয়ে যায়। ওনা কিন্তু রেড, ব্লু, ইয়েলো প্রাইমারি কালার ইউজ করতেন, তার মানে একেবারে মেশাতেন না প্যালেটে, তা না। তারপরে ধরো টিন্ট, ধরো দূরে একটা লাল বাড়ি, সেটাকে একাডেমিতে কি বলবে, লাল বাড়িটা আগে লাল করো, তারপর টিন্ট করো অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভ, যাতে ওটা ধূসর দেখায়, দূরে চলে যায়। ওরা ওইসবের মধ্যে না। টিন্ট আবার কি, উনি লালটা দূরে গেলে যে একটু ধূসর দেখা, ওটাকে প্যালেটে তৈরি করে লাগিয়ে দেবেন, তাতে ওই টিন্টেড পেন্টিং এর মতো দেখতে হলো, না হলো কি এলো গেল। এইরকম মানে ডিরেক্ট মেথড। পরে আবার টিন্ট করার কোনো জায়গা নেই। এইগুলো ছিল ইমপ্রেশনিস্ট। খুব অল্প জায়গায় ডার্ক টোন ইউজ করতেন, এই যে ব্ল্যাক, ডিপ ব্লু, ব্ল্যাক, খুব ডিপ ব্রাউন, খুব অল্প জায়গায় ছিল আলো। এবং যে চলমানতা, এই এক্ষুনি এই লোকগুলোও চলে যেতে পারে, এই একটা ফিলিং, এই লোকগুলোও এখান থেকে চলে যেতে পারে, আবার আকাশটাও চেঞ্জ করতে পারে। এটা রিয়েলিস্টদের মধ্যেও ওরম ভাবে ছিল না। এইটা হচ্ছে ইমপ্রেশনিজমের অবদান। এই অপসৃয়মানতা, এই অপসৃয়মানতার জায়গাটা শুধুমাত্র ছবি আঁকার ব্যাপার না, এটা আধুনিকতা। ভাবতে পারছো প্যারিস একটা শহর হিসেবে কিভাবে চলমান হয়ে উঠেছে?
ট্রেন এসছে, এই যে গতিময়তা, আধুনিকতা, এইটা হচ্ছে ইমপ্রেশনিজমের গোড়ার কথা। আচ্ছা, ক্লোদ মনে একটা বিশাল পেন্টিং অ্যাটেম্প্ট করেছিলেন, এটার নাম লাঞ্চন অন দ্য গ্রাস, এই যে মানের লাঞ্চন অন দ্য গ্রাস, ওইটাকে ভেবে। কিন্তু এইটা যেটা দেখছো দুটো, এটা উনি একটা বড় পেন্টিং করেছিলেন, অ্যাটেম্প্ট করেছিলেন, কিন্তু এটা কিন্তু মানে উনি এদের পিকনিকটা হচ্ছিল, পিকনিক হচ্ছিল, আম, উনি ওখানে করেছেন, তারপরে টাচ দিয়েছেন স্টুডিওতে, কিন্তু উনি ওটা শেষ করতে পারেননি। আমার ঠিক ডিমেনশনটা মনে নেই, কারণ এটা এক্সিস্ট করে না আর। শেষ করতে পারেননি, অনেকদিন ফেলে রেখেছিলেন, তারপরে এসে ভাল লাগেনি। কি হয়েছে, এই যে আম, এই যে ইমপ্রেশনিস্টিক যে কমপ্লিমেন্টারি কালার দিয়ে এই যে ফলিয়েজ, এই যে ভেজিটেশন, এটা যখন তুমি বড় ক্যানভাসে করছো, এটা একটা পুরো জায়গা জুড়ে যদি থাকে, খুব অড লাগে দেখতে। যেটা ছোট ছোট মানে ধরো 3-4 ফুট ক্যানভাসে যেটা মানায়, এটা বড় ক্যানভাসে উনি ভাল লাগেনি আর, তখন উনি কেটে দিয়েছেন। এইটা হচ্ছে সেন্ট্রাল পার্টটা, রাইট। ডান দিকের পার্টটা আমি জানি না কোথায়। এই দুটো পার্ট এক্সিস্ট করে, সেন্টার আর লেফট পার্ট, উনি কেটে দিয়েছিলেন। হ্যাঁ, দুটো পেন্টিং। তা এই যে বাঁ দিকেরটা, এটা যে পুরো দৃশ্যটা দেখছো, এটা কিন্তু ওই বড় পেন্টিংটা না, এটা বাঁদিকেরটা হচ্ছে একটু ছোট ভার্সন, 51 ইঞ্চি বা 71 ইঞ্চি, এটা আছে মস্কোতে। এখানে দেখো এই লোকটা দাড়ি নেই, সুতরাং এটা আরেকটা ভার্সন, ওই পেন্টিংটা না, কিন্তু একটা মোটামুটি আইডিয়া পাবে এখানে। মোটামুটি ইয়ের বাকিটা একই। তো এইটা হচ্ছে এই সেন্ট্রাল পার্টটা বড়টা, অরিজিনালটা, আর পরের ভার্সনটা হচ্ছে বাঁদিকে। তো এটা উনি বাঁদিকের এটায় উনি ওই যে যে এই যে ধরো এইখানের যে ফলিয়েজটা, এটা যদি তুমি বড় হয়ে যায় ছোট ক্যানভাসে, নুয়ান্স যে সূক্ষ্মতা বোঝায়, বড় হয়ে গেলে ধ্যাবড়া ধ্যাবড়া লাগবে তো। সেইটাকে উনি আহ, ইয়ে করেছেন, একটু ক্যানভাসটাও ছোট করেছেন, 51 বাই 71, তাও মোটামুটি বড়ই। আম, উনি ওইটাকে আহ, মানে স্ট্র্যাটেজি অন্য নিয়েছেন এখানে এইগুলোকে করার। আর এই আগেরটা, সেন্ট্রালটাই হচ্ছে আসল, থেকে গেছে আর কি। তা এটা এই যে এটা হচ্ছে ওই যে পিকনিক হচ্ছে, এই যে মানে মধ্যবিত্ত জীবনের আহ, যে চলমানতা, আহ, এটা মানে লাইভ, এগুলো উনি ওখানে অনেকটাই করেছেন, তারপরে স্টুডিও টাচ দিয়েছে। আম, তাহলে এখানে তুমি বলতে পারো যে তাহলে এখানে কি বাঁদিকেরটা উনি দাঁড় করে, এটা আমি বলতে পারবো না যে পরের ভার্সানটা করেছেন এটা কি ডান দিকেরটা দেখে করেছেন আর ল্যান্ডস্কেপটা গিয়ে ওখানে করে, সেটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু প্রথমটা, এটা কথিত আছে যে উনি লোক বসিয়েছিলেন, এদের সবাই চেনা, ওরই বন্ধু বান্ধব আত্মীয়, তারপরে স্টুডিওতে গিয়ে কিছুটা ফিনিশ করেছে। আচ্ছা, এই যে মানের সঙ্গে ওর মানে উনি একটা ভেতরে মানে তো সিনিয়র, মানের সঙ্গে ওর কম্পিটিশন হচ্ছে। আর তার তার 10 বছর আগে আঁকা মানের যে লাঞ্ছনা দেয়, কিন্তু মানের যে এই যে নিউড করে দিলাম কেন, তার মানে রিয়ালিটিকে আমি বাস্তব, কোন বাস্তব, হ্যাঁ তার, এর মধ্যে উনি যাচ্ছেন না। উনি হচ্ছেন যে আমি করব, আহ, মানে জামা কাপড় পরাই লোক ঠিক মতো একটা পিকনিক করছে সেরকমই করবে, এরকম একটা অ্যাম্বিগুয়াস একটা মানে একটা লেয়ার, বাস্তব কি তার বিভিন্ন স্তর, এর মধ্যে আমি যাব না। তা ইন্টারেস্টিং, উনি মানের এটা ভেবেই করেছেন। এখানে একটা ব্যাপার আসে ইমপ্রেশনিস্টদের সঙ্গে, যে রকোকো বলেছিলাম, এই যে ডান দিকে হচ্ছে ফেদ গালাঁত, এই যে 18th সেঞ্চুরির প্রথম দিকে প্রায় পুরোটা নিয়ে এই যে রকোকো ডেভেলপ করেছিল ফ্রান্সে, ফ্রাগোনার এবং অন্যান্য আহ, সব সুন্দর পিঙ্ক, একটা মিষ্টি, একটা ফগি অ্যাটমসফিয়ার, সবাই সব অ্যারিস্টোক্র্যাটরা এনজয় করছে। কিছুটা ওইটা দেখে ওইটাতে ইনফ্লুয়েন্স হয়েছে। রকোকো তো ভীষণভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, নিও ক্লাসিসিজম এসে হয়েছে, জঘন্য ব্যাপারে সব। মানে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ভীষণভাবে রকোকোকে নিন্দা করা হয়েছিল, যে এটা অবক্ষয়ের প্রতি। কিন্তু কি অদ্ভুত ভাবে দেখো, 150 বছর বাদে ইমপ্রেশনিস্টরা, মানে রকোকোর পপুলারিটি 150 বছর, ইমপ্রেশনিস্টরা রকোকোর কিছু কিছু জিনিস কিন্তু নিচ্ছেন। এই যে পার্টি, এই যে অ্যাটমসফিয়ারের দিকে ওরা করছেন অন্যভাবে। অবশ্যই ওদের ব্রাশ ওয়ার্ক, কালার ব্যবহার, এই যে ক্যারেক্টার, এরা মিডল ক্লাস, এরা অ্যারিস্টোক্র্যাট না, ডান দিকে হচ্ছে অ্যারিস্টোক্র্যাট।
পিলগ্রিমেজ এট সিতারা। সিতারা হচ্ছে এই যে একটা প্রেমের দ্বীপ, এরকম একটা ছিল গল্প কথায়। হ্যাঁ, সেই ওখানে যে সব পিঙ্ক আর মভ, এটা যে ওরা সবসময় ব্যবহার করছেন তা না, কিন্তু ওই একটা ওরা ফ্যাসিনেটেড ছিলেন এই ফেদ গলত, এই সবসময় একটা পার্টি পার্টি, একটা মস্তি। এইটা এখন বলবে মস্তি, এটা মস্তি নিয়ে কাজ করেছে শুধু। একটা জিনিস মাথায় রেখো, এই যে আমরা ভেকেশন বলি না, অবসর, অবসর মানে দুটো অর্থে, একটা হচ্ছে অবসর নেওয়া, রিটায়ার করা, একটা হচ্ছে অবসর সময়ে যে আমি বেড়াতে যাই। এটা কিন্তু মাথায় একটা ভেবে দেখো, এটা আমরা কখনো চিন্তা করি না, এটা কিন্তু পুঁজিবাদ তৈরি করেছে। ভেকেশন কখন হচ্ছে, যে পুঁজিবাদ একটা প্রোডাক্টিভ জীবন কি হবে, পুঁজিবাদ একটা বেঁধে দিয়েছে, এই এই কাজ করবে তুমি প্রোডাকশনের, এটা মার্ক্সবাদ খুব ভালো ব্যাখ্যা করে। পুঁজিবাদ বেঁধে দিয়েছে তোমার প্রোডাক্টিভিটি বলতে কি, সেটা তুমি আর্টিস্ট স্টুডিওতে বসে ছবি আঁকো, শ্রমিকই হও আর টিচারই হও। এরপরে এর বাইরে ভেকেশন তোমার একটা, তোমার একটা প্রাপ্য একটা ছুটি, বেড়াতে যাওয়া, এই যে ব্যাপারটা, এবং রিটায়ার ব্যাপারটাও কিন্তু এই যে আগে লোকে কি অবসর নিতে গেছে, বুড়ো হয়ে গেছে কাজ করবো না, আমি মডার্ন যুগের আগে। কিন্তু এই যে তুমি রিটায়ার করে পেনশন পাবে, এটা কিন্তু পুঁজিবাদ তৈরি করেছে। সুতরাং এই যে অবসর, এই যে ফেদ গাওয়াত, এটাকে রকোকোরা অ্যারিস্টোক্র্যাটিক চোখে দেখেছিল, রকোকোর যারা পেট্রন ছিল, কিন্তু এখানে কিন্তু এরকম একটা গল্প লুকে, ইমপ্রেশনিজমকে বহুদিন যাবত এরা প্রথম ধাক্কা মারতে শুরু করে পোস্ট ইমপ্রেশনিস্টরা, পরে বলবো সেটা। আর তারপরে বহুদিন ধরে ক্রিটিকরা অ্যাকিউজ করেছে ইমপ্রেশনিজম রিয়েলিস্ট, যে লেবার দেখাচ্ছে পাথর ভাঙা ইমপ্রেশনিস্ট, ওর থেকে বেরিয়ে গিয়ে শুধু এই পার্টির ছবি এঁকেছে, আর এই যা দেখছি তাই, এদের কন্টেন্টের ডেপথ নেই। এটা বহুদিন পর্যন্ত ছিল যে যা দেখছি মানে এক্সটার্নাল, হ্যাঁ এক্সটার্নাল, ওদের পুরো জিনিসটা ছিল এক্সটার্নাল। ইন্টারনাল, ইভেন রিয়েলিস্টদেরও ইন্টারনাল যে জায়গাটা কিছুটা ছিল, এটা তাদের, ওদের তাও ছিল না। কিন্তু আহ, গত 40 বছরে, মানে আমার পড়াশোনার আহ, ধরো 70-এর দশক থেকে, 80-র দশক থেকে এখন মতো রিইভ্যালুয়েশন হয়েছে যে না, ইমপ্রেশনিস্টরা এই যে ফেদ গালাত, সব পার্টি করছে সব, এদের তো কিছু কিছু কিছুটা তো পয়সা আছে বাবা, আপার মিডল ক্লাস, ভালো ভালো ড্রেস পরে, এগুলো মানে বামপন্থীরা খুব ভালো চোখে দেখতো না এই যে ওই ওই ফেদ গালাত টাইপেরই ব্যাপার। না, এরা যেটা করছে ওই সময়ের যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত, পুরো রেঞ্জটা, তাদের জীবনের যে পরিবর্তন, এই অপসৃয়মানতার মধ্যে দিয়ে এই যে ভেকেশন নেওয়া, এই যে এই যে বললাম যে গ্রামীণ ফ্রান্সকে দেখেছে আরবান ফ্রান্সের চোখ দিয়ে, এটা কি কানেকশন, রাস্তা তৈরি হয়েছে, ট্রেন তৈরি হয়েছে, সবাই যায় এখন রিট্রিট, এই যে বেড়াতে যাওয়া মন্দারমণি, এইটা তৈরি হচ্ছে ওখানে তখন, এই জীবনটাকে আহ, ধরেছে। অবশ্যই সোশ্যাল কোনো কন্টেন্ট নেই, এটা এখন আর মানা হয় না। তুমি যদি 60-এর দশকে লেখা বই পড়ো, 50-60-এর দশকে লেখা মনে হবে সেটা, কিন্তু তারপরের অনেক আছে আমার কাছে সেসব বইপত্র। আমি যখন ট্রেন্ড হয়েছি সে বই কিনেছি, যে আমি ওই দিকে তো যাওয়া যায় না, এটা আর্ট মুভমেন্ট নিয়ে বলছে, শুধু ইমপ্রেশনিজম নেই, তাহলে আমাকে 5টা এপিসোড করতে হয় ওই, আর আমি ওরম স্পেশালিস্টও নই এ ব্যাপারে, কিন্তু আমার এই বইপত্র আমার কাছে আছে যেখানে পরিষ্কার আহ, সামাজিক ব্যাখ্যা আছে ইমপ্রেশনিস্ট পেন্টিং। এই যেমন ধরো মনে, এটা হচ্ছে 1807, এটা কিন্তু ইমপ্রেশনিস্ট এক্সিবিশন হয়নি। এই যে পার্সপেক্টিভটা, ওপর থেকে একটা ব্যালকনি থেকে বাইরে, এই যে শহরকে দেখা, শহরে এই এতটা সবুজ জায়গা, একটা পার্ক, এইগুলো কিন্তু তৈরি হচ্ছে পার্ক। পাবলিক আর্টে আমি বলেছিলাম পার্ক আগেও ছিল, কিন্তু সেই পার্কটা এই পুঁজিবাদী সমাজের আধুনিক যে পার্ক, তার সঙ্গে একটা তফাৎ আছে। ওখানে সেই ইটালির যে পিয়াজ্জা, পাবলিক স্কোয়ারে জড়ো হও ঢেঁড়া পিটিয়ে শোনো, সেখানে তো একটা কমিউনিটির জায়গা ছিল, এখানে পার্কটা কমিউনিটির জায়গা হলো, অদ্ভুত একটা ইন্ডিভিজুয়ালিজম আছে। আমি কালকে পার্কে হাঁটতে যাবো কি যাবো না আমার ব্যাপার, তুমি ঢেঁড়া পিটিয়ে কি, ঢেঁড়া পেটানোর যুগ শেষ। এই যে পার্কের মধ্যে একটা সোসাইটি, অথচ ইন্ডিভিজুয়াল, একা একা আমি গিয়ে বসে থাকতে পারি, এইটা
একটা সেন্সিবিলিটি, মডার্ন সেন্সিবিলিটি। সুতরাং এইটাকে দেখানো, আমি বলছিলাম মনে ওইগুলো সব ভেবে করেছে, কিন্তু এটা আসছে তো সমাজের মধ্যে, মানে চেতনায়। হ্যাঁ, তার মধ্যে গাছও আছে, এই বাড়ি আছে। এইবারে হচ্ছে মনে এইটাকে উনি দিয়েছিলেন ওই প্রথম এক্সিবিশনে 72 সালে করা। ওর নামই ছিল ইমপ্রেশন সানরাইজ। এইখানেই লেফে কথাটা দিয়েছি। এইটা দেখে তো ওই লুই লিরয় এবং অন্যান্য ক্রিয়েটর এই কি করেছেটা কি। হ্যাঁ, এখানে কিন্তু ওই ঝপাঝপ চাপানো নয়, ঝপাঝপ চাপানোর মানে মানে আভাস দিয়ে। হ্যাঁ, এই যে দেখো, যেরকম আমি এই যে আহ টার্নারের কাজ, টার্নারের কাজের বিষয় ছেড়ে দাও, ওসব নেবে না, এই যে স্লেভ শিপ হ্যান ত্যান। কিন্তু টার্নারের যে মানে খুব ইন্টারেস্টেড ছিলেন, ইমপ্রেশনিস্টটা খুব দেখেছে অনেক। কিন্তু টার্নারের মতো এটা না, ডান দিকেরটা। আহ, এটা হচ্ছে এর মধ্যে ওই যে প্রাইমারি কালার কমপ্লিমেন্টারি কালারের খেলা আছে। এমন ভাবে প্রাইমারি কালার ইউজ করছেন, তার পাশে কমপ্লিমেন্টারি কালার ইউজ করছেন, এবং কতটা মেশাচ্ছেন প্যালেটে, কতটা, এটা কিন্তু টার্নারের সঙ্গে মেলে না। টার্নারের পেন্টিং এ কিন্তু ডান দিকের পেন্টিংটা দেখো, অনেকটাই ইয়ে মানে অত ঠিক লেয়ার নয়, টার্নারে কিন্তু খুব ঠিক লেয়ার। এই যে বাঁদিকের পেন্টিংটা, এটা বস্টনে আছে, এই আমার এখানে মিউজিয়ামে আছে। আমি তো দেখেছি খুব বড় পেনে, ছোট এই যে 35 বাই মানে 3 ফুট বাই 4 ফুট। কিন্তু তুমি খুব লেয়ারে লেয়ারে রং ছাপানো। ওরা খুব ইন্টারেস্ট, এই যে একটা কনস্টেবলের থেকে বেরিয়ে সেই যে একটা আভাস দেওয়া, অ্যাটমসফেরিক এর ইন্টারেস্টে। কিন্তু টার্নারের সঙ্গে, তার মানে টার্নারকে ইমপ্রেশনিস্ট বলছি না। দুটো কথা আছে, আমি বলেইছি, ইমপ্রেশনিস্টিক ছোট হাতের আই দিয়ে। হ্যাঁ, টার্নার সেটা একটা আভাস দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন, ইমপ্রেশন দিচ্ছেন, সেটাতে উনি ইমপ্রেশন। কিন্তু ইমপ্রেস যখন বড় হাতের আই দেবে, সেটা হচ্ছে মনে। সেখানে কতগুলো স্পেসিফিক, আমি যখন বড় হাতের আই দিয়ে বলছি, স্পেসিফিক কতগুলো জিনিস আমি মিন করছি। অ্যালফ্রেড সিসলি, আর্জেটিউল, আর্জেটিউল হচ্ছে প্যারিসের একটা সাব আজকে শহরতলি আর কি। এখানকার লাইফ, এই মধ্যবিত্ত লাইফ। সেজানের কাজ রয়েছে, লসমিয়ের ওভার কটেজ, ওভারের কটেজ। তুমি যদি এটাকে বারবিজর সঙ্গে তুলনা করো, কোরোর সঙ্গে, সেজানের অনেক ছোট কোরোর থেকে। এই যে আবছা ব্যাপারটা, যেটা ফটোগ্রাফির থেকে এসছে কোরোর, এটা সেজানের আরো বেড়ে যাচ্ছে। এখানে অ্যাটমসফিয়ারিক জায়গাটা আরো বেড়ে যাচ্ছে, সাজেস্টিভনেসটা আরো বেড়ে যাচ্ছে, এবং রং ব্যবহারে তো তফাৎ আছেই। আম, এটা মানের আঁকা। ক্লোদ মনে ইন হিজ ফ্লোটিং স্টুডিও, মনে এই, নৌকোয় হচ্ছে বসে ছবি আঁকছে, সেইটা উনি করেছেন। মানে আহ, তুই কালার, এইটাই হচ্ছে পাড়ার আরতিকে, আহ, আরতির দিকে টানে। যে ওইদিকে চিমনির ধোঁয়া এগুলো আছে, এই যে মডার্ন, এই যে চিমনির ধোঁয়াটা, এদিকে আবার গাছ, একটা নেচার, কিছুটা নেচার। আর এই যে ঝপাং করে এতটাই নৌকোর যে যে ডার্ক টোন, এবং আমাদের চোখ টেনে নিচ্ছে তার মধ্যে। এই যে চতুর্দিকে তোমার একটা মানে ইমপ্রেশনিস্ট ছবি দেখার অভ্যাস না থাকলে যেটা হতো, লোকের কোন দিকে তাকাবে বুঝতে পারতো না, কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিরেকশনালিটি আছে। সেটা সেটা একাডেমিক পেন্টিং এর মতো না। এইটা দেখো, তোমার বারবিজর, যে থিওদোর রুসো, বিখ্যাত আর্টিস্ট, খুব নাম করা বারবিজর পেন্টার। তো কত তফাৎ। বাঁদিকে হচ্ছে প্যাস্টোরালিস্ট ট্র্যাঙ্কুইলিটি, ডান দিকে হচ্ছে অপসৃয়মান ফ্লিটিং নেচার অফ মডার্নিটি। ফ্লিটিংটা তোমার সবসময় যে প্রচুর লোক রাস্তায়, প্যারিসের রাস্তা দেখা যাবে তা না। এই এই যা দেখাচ্ছে তার মধ্যেই ব্রাশ ওয়ার্কের মধ্যে একটা ফ্লিটিং জায়গা আছে। এই জল চলে যাচ্ছে, এই নৌকোটা আস্তে আস্তে এগোবে, এখন হয়তো দাঁড়িয়ে আছে, এগোবে। হ্যাঁ, এবার মানে তুমি ওই লেডি উইথ দ্য ফ্যান্স, লেডি উইথ দ্য ফ্যান্স দেখো, এটা হচ্ছে 73-এ আঁকা। অনেক বদলে যাচ্ছে, তার ব্রাশ ওয়ার্ক বদলে যাচ্ছে। আম, অনেক এগুলো তো, এটা তো আউটডোরে করা না। আম, এইখানে তুমি অলিম্পিয়ার সঙ্গে দেখো, বদলে গেছে 10 বছরের মধ্যে। একই ধরনের রিক্লাইনিং, নিউড নয়, কিন্তু কতটা এখানে যেভাবে উনি মিডল টোন দেননি ডান দিকে, কিন্তু যেভাবে উনি জিনিসটাকে আহ, পরিবেশন করেছেন, এখানে দেখো অনেক বেশি সাজেস্টিভ। এবং ওই ইমপ্রেশনিস্টদের ওই যে কালার
প্রাইমারি কালার কমপ্লিমেন্টারি ব্যাপারটা আছে। এটাতে এই যে দেখি যে দ্য বার অ্যাট ফলিয়ে বেরোছে এখানে মানে ওইটা ছেড়ে বেরোতে পারেননি পুরো। এই যে বাস্তব কি এখানে তো বলেছিলাম, এখানে অ্যাকচুয়ালি মিরর যা দেখায়, আয়না যা দেখায় তা দেখানো সেগুলো আছে। কিন্তু তুমি যদি এটা ছবিটা দেখো না লন্ডনে গিয়ে, বড় ছবি তো মোটামুটি, না খুব বড় ছবি না, ছাত্রী এখানে না, এখানে তোমার এই ঝাল লন্ঠন বা এই যে মানুষগুলো পিছনে, তারপরে এই যে বোতল সামনে, ইভেন যে হাইলাইট ফাইলাইট ভীষণ আম, তাৎক্ষণিক, একটা তাৎক্ষণিকতা আছে। তবুও আমি বলবো এখানে আবার উনি ওই রিয়েলিজমের একটা স্ট্রাকচারাল জায়গা আছে, ওখানে উনি কিছুটা ফিরে যাচ্ছেন। এই মেয়েটার দাঁড়িয়ে থাকা বা এর মধ্যে একটা স্ট্যাটিক ব্যাপার আছে, ডাইনামিক হচ্ছেন, কিন্তু অন্য ল্যান্ডস্কেপ পেন্টারদের মতো ওরম পুরোপুরি না। এইখানে দেখো প্রথমে এই যে অপসৃয়মান ভিউ, এই যে ইয়ে তোমার এই যে অ্যাঙ্গেলটা, এটা অবশ্যই ফটোগ্রাফ থেকে নেওয়া। তখনকার দিনে এগুলো স্টিরিওস্কোপ, ওই দুটো ফটোগ্রাফ এক জায়গা করে 3 ডাইমেনশনাল দেখাবে একটা ভিউ ফাইন্ডের মধ্যে, দেখতে পাবো ওই স্টিরিওস্কোপের এটা। তুই দেখো কিভাবে শহরকে দেখানো হতো। এটা হচ্ছে বুলেভার্ড ডট স্ট্রাসবুর্গ, ওই সময়কার প্যারিস। আর এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ তো, এটা ওই ওই এখন দেখো ফটোগ্রাফির সঙ্গে সমস্ত পেন্টারদের যে সম্পর্ক না, সবকিছু সবাই বলতে চাইতো না। অনেকে ভাবতো বললে আমাকে আর্টিস্ট হিসেবে গালাগাল দেবে লোকে, অনেকে বলতে চাইতো না, অনেকে ওপেন ছিল, ডিপেন্ড করছে। আম, কিন্তু এটা পরিষ্কার এই অ্যাঙ্গেলটা, এটা হয়তো উনি ব্যালকনি থেকে করেছেন, কিন্তু এই যে আমি ব্যালকনি থেকেই সিন নেব, আগেও একটা দেখালাম এই যে গ্রিন পার্ক, ওগুলো ফটোগ্রাফ প্রথম দেখিয়েছে। দেখো এই সময় নাদার, এই যে দমিয়ের করা একটা প্রিন্ট দেখো, নাদার হচ্ছে প্রথম ফটোগ্রাফার যিনি ওই হট এয়ার বেলুনে করে উঠে প্যারিসের এরিয়াল ভিউ প্রথম পৃথিবীতে সে উনি নিয়েছিলেন হট এয়ার বেলুনে করে। সুতরাং ফটোগ্রাফি নিয়ে তো ভাবনা চিন্তা তো হচ্ছে, ওটা প্রভাব তো আছে। এই যে ওপর থেকে দেখা, এটা ফটোগ্রাফি প্রথম করেছে। আর হচ্ছে রেনোয়ার, রেনোয়ার এই যে এটা হচ্ছে মুলাঁ de la গালেত। গালেত হচ্ছে এক ধরনের রুটি, ফ্রান্স তো জানো রুটির বিখ্যাত ব্যাপার। মুলাঁ de la গালেত, গালেত হচ্ছে এক ধরনের রুটি। মুলাঁ মানে হচ্ছে মিল, মানে চাকি বা কল। উইন্ড মিলকে বলে মুল্যাং, যে একটা কল চালিয়ে একটা কিছু তৈরি হতে একটা, এটা হচ্ছে একটা কারখানা টাইপের যেখানে গালেথ তৈরি হয়। তো সেই কারখানায় অন্য সময় যখন মানে কি বছরে কিছু কিছু সময় পার্টিকুলারলি বসন্তকালে পার্টি হতো। মুল্যাঁ দলা গ্যালেথ, গ্যালেথ তৈরি করার মুল্যাঁতে পার্টি হচ্ছে। এটা অবশ্যই অন দ্য স্পট উনি স্কেচ করেছেন এটাকে, এত লোক এত ইয়ে উনি স্টুডিওয়ে করেছেন। আলো এই যে গাছের ফাঁক দিয়ে দিয়ে যে ডট ডট আলো পড়েছে, মানে স্টানিং। এবং কম্পোজিশনের যেটা, মনে তো ল্যান্ডস্কেপ পেন্টার ছিলেন, রানোয়ার ওইভাবে ল্যান্ডস্কেপ পেন্টার, হিউম্যান সেন্টার। কম্পোজিশনের স্ট্রাকচার আমি আর এর মধ্যে ঢুকছি না, কম্পোজিশনের স্ট্রাকচার কি অসম্ভব কমপ্লেক্স। তুমি চাউনি গুলো দেখো না, এই মহিলার চাউনি, এর চাউনি, এ তাকিয়ে আছে এদিকে, এ বসে, মানে মুখ এদিক ওদিক ফের, তাতেই কম্পোজিশন কি। তারপরে এই মাঝখানে এই আলোগুলো, ল্যান্টার্ন গুলো, তারপরে ওদিকে একটা প্রোগ্রাম হচ্ছে কি, মানে এখানে আবার যত দূরে যাচ্ছে হেজি হয়ে যাচ্ছে, নাচছে প্রচুর, গান বাজনা, খাওয়া দাওয়া হতো আর কি। এখানে বেঞ্চে এরম ভাবে অদ্ভুত ভাবে মেয়েটা এরম ভাবে বসে, খুব ক্যাজুয়াল ক্যাজুয়াল যে পার্টি সিন, ফেদ গালাত, ওই এগুলো উনি ভীষণ ভাবে। এবং আরেকটা জিনিস করতে ইমপ্রেশনিস্টরা সবাই একইভাবে করতেন না, কিন্তু ব্রাশ ওয়ার্ক না, আহ, বিভিন্ন রকম ব্রাশ ওয়ার্ক দিতে কোথাও, মানে ডিপেন্ডিং অন দ্য এরিয়া অফ দ্য পেন্টিং, কোথাও হয়তো ছোট ছোট ছোট, কোথাও ছোট ছোট কিন্তু দৃঢ়, কোথাও ছোট ছোট কিন্তু ভাঙা ভাঙা, কোথাও একটু লম্বা ব্রাশ ওয়ার্ক। ব্রাশ ওয়ার্কের তফাৎ ছিল এই রেনোয়ার পেন্টিং এ, ভীষণ ভাবে বোঝা যায় ব্রাশ ওয়ার্ক। তুমি যদি কাছে গিয়ে দেখো, এখানে বস্টন মিউজিয়ামে আছে আমি দেখেছি, অন্য এটা না, এটা তো মিউজিয়ামের সাথে আছে। আম, মানে ব্রাশ ওয়ার্ক তোমার পাগল হয়ে যাবে। তুমি ব্রাশ ওয়ার্ক এই এই সব জায়গায় ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডের ব্রাশ ওয়ার্কের তফাৎ দেখতে দেখতেই তোমার দিন চলে যাবে। আর এই যে
কি হালকা নরম ভাবে ওই আলোগুলোকে, অথচ আমরা যেভাবে রিয়েলিস্টিক বলি তা না, ওই ধরে ধরে না, আলোর যে স্পট গুলো, গাছের ফাঁক দিয়ে আলো আসছে, একটা এই যে একটা ফেস্টিভ মুড, আধুনিক জীবনের চলমানতা। হ্যাঁ, এই এই মানে মানে এই রেনোয়ার ওই দিকেই যাচ্ছেন আরো বেশি লোক নিয়ে, মনের না এই ধরনের পিকনিক সিন, ওই চেনা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দু চারজন। রেনোয়া আরো অ্যাম্বিশাস ছিলেন। এই যে ফেদ গাওয়াম, উনিও ওই রকোকো ইনফ্লুয়েন্স হচ্ছেন। ওর সবচাইতে সাকসেসফুল এবং বিখ্যাত পেন্টিং গুলোর মধ্যে একটা হচ্ছে লাঞ্চিয়ন অফ দ্য বোটিং পার্টি, একটা বোটে মানে লাঞ্চ হচ্ছে। তুমি যদি এই টেবিলের এই যে বোতল আর এইসব, এই যে হাইলাইট থেকে শুরু করে এই যে দাঁড়িয়ে থাকা, দেখো না এই লোকটা হেলান দিয়ে, এই মহিলা ঝুঁকে পড়ে এই এর দিকে একটু চাইছে, মানে এতে ইন্টারেস্টেড, কিন্তু মেয়েটা আবার এই ছেলেটা ইন্টারেস্টেড হতে পারে। এই যে ডাইনামিক গুলো, এটা রেনোয়ার পেন্টিং এ ভীষণ ভাবে ধরা পড়ে, যে ক্যারেক্টারের ডাইনামিক, এদিকে আবার একটা জটলা হচ্ছে, আর এইগুলোর মধ্যে যে হাইলাইট ফাইলাইট দিয়ে, আর তারপরে হচ্ছে পিছনের ভেজিটেশন। উনি এইখানে ওই যে ব্রাশ স্ট্রোকের তফাৎ, এই পেন্টিংটায় তুমি, এগুলো খুব বড় পেন্টিং না, এই পেন্টিংটা তুমি পরিষ্কার বুঝতে পারবে, ভীষণ ভাবে বুঝতে পারবে। এবং আম, এগুলো ওই উনি পুরো পেন্টিংটা ওখানে করেননি, ওর যে পদ্ধতি তাতে সম্ভব না, করে স্টুডিও করেছে। আম, দেগা, দেগা অন্যরকম। যে দেগার কিছু ল্যান্ডস্কেপ আছে, আমি সেই ল্যান্ডস্কেপের ইমেজ পাইনি, পেলে দেখাতাম, কিন্তু খুব শর্ট একটা পিরিয়ডের। দেগা হচ্ছে এই সমাজের অন্তরালে, যে ব্যালে যেখানে রিহার্সাল হয়, এই সব জায়গায় ইয়ে কাজ, অদ্ভুত রকম অড কম্পোজিশন, এখান থেকে সিঁড়িটা উঠে গেছে, এখানে মেঝেটা কিন্তু একটু উঠে আসে। কিন্তু দেগা নিজেকে ইমপ্রেশনিস্ট, উনি ওইরকম ভাবে রেনোয়ার বা মনের মতো ব্রাশ ওয়ার্ক ছিল না। ওর অনেক ফ্ল্যাট এরিয়ায় অনেকটা দিয়ে একটা ভীষণ আহ, একটা সিম্পলি, দেখলে মনে হয় সিম্পল কিন্তু কমপ্লেক্স একটা টোন। আর এইখানে এই যে এটা দাঁড়িয়ে যে কেটে যাওয়া, আহ, দেগার একটা বড়ই ছিল কেটে দেওয়া। এই কেটে দেওয়াটা কিন্তু স্ন্যাপশট নয়, একেবারেই না। কেটে দেওয়াটা স্ন্যাপশট নয়, স্ন্যাপশট তখনও আসেনি, স্ন্যাপশট 1880 আগে স্ন্যাপশট ফটোগ্রাফি আসেনি। এটা উনি পেন্টিং এর জায়গা থেকেই করছেন, কিন্তু হ্যাঁ, ফটোগ্রাফি যে অপসৃয়মানতা, এটা এই যে আধুনিক জীবনের চলমানতার সঙ্গে ওই ওই দিক থেকে দেখলে তোমার পেন্টিং আর ফটোগ্রাফির একটা লিঙ্ক, মানে ফটোগ্রাফ না, ফটোগ্রাফির যে দেখা আর পেন্টার যে দেখছে না, এটা একটা এই আধুনিক জগৎ দুজনকেই ওইভাবে এই অপসৃয়মানতাটা ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে, সেখান থেকে ওই কেটে যাওয়াটা আসে। উনি কিন্তু এই ধরনের প্যাস্টেল করতেন স্পটে বসে, ওইখানে ওই ওর মানে ওকে যেতে দিত, ওর সেই কানেকশন ছিল আহ, যেখানে এরাই ব্যালে, তো এরা মানে তোমার নাইট ক্লাবে ব্যালে করতো, এরা খুব বিশাল ব্যালের যে বিরাট একটা অভিজাত কিছু না, সেখানে এইসব অনেক ব্যাপার আছে এর মধ্যে। এই মেয়েগুলো কোথা থেকে আসছে এসবের অনেক, মানে তখন দুটো জিনিস ছিল, আহ, দুটো নাম ছিল, ওম্যান আর লেডি। লেডি হচ্ছে তুমি কতগুলো নিয়ম মানবে, আসছি তাতে আহ, একটু পরে। আর ওম্যান হচ্ছে কমন, ওম্যান সেখান থেকে প্রস্টিটিউট পর্যন্ত সবই, এরা সব ওম্যানের পর্যায়ে পড়ছে। এই অনেক ব্যাপার আছে প্যারিসের, মোটেই খুব ওই সব আনন্দ আনন্দ নয়, প্যারিসের অনেক ডার্ক দিক আছে, যেটা আমরা দেখতে পাবো তোমার পোস্ট ইমপ্রেশন তুলুজ লোত্রেক প্রত্যেকের কাজে। এই যে ব্যালের লেসন, ও দেগার এই ধরনের অনেক ফিগার, কিন্তু ফেদ গাওয়াত না, মানুষের জীবনে। এই যে ভিসকাউন্ট লেপ, এটা আমি অন্য প্রোগ্রামে দেখি, দেখো কেটে যাচ্ছে, দেখো এখানে এই ছাতাটা যেন মনে হচ্ছে বাচ্চাটার খোঁচা মারছে। এর আহ, দুই মেয়ে কুকুর, এদিকে তাকিয়েছে এদিকে তাকিয়েছে, এই লোকটা হাফ কেটে গেছে, এই ঘোড়ার গাড়িটা এসে স্পেসটাকে অকুপাই করবে, এই অপসৃয়মানতা এই জায়গা থেকে করছে। আর কতটা স্পেস, এইগুলো হচ্ছে দেগা। সুতরাং ডাইভারজেন্স আছে। দেগা নিজেকে ইমপ্রেশনিস্ট বললাম, আমি না ইমপ্রেশনিস্ট না, কিন্তু আমরা ইমপ্রেশনিজম এটাতে ফেলি, অনেকে অনেক স্কলার স্বীকার করতে চায় না। দেগা ঠিক দেগা রিয়েলিস্ট তো সবাই, সব ইমপ্রেশনিস্টই রিয়েলিস্ট, কিন্তু সব রিয়েলিস্ট ইমপ্রেশনিস্ট না। দেগাকে অনেক স্কলার বলে
যে হি ইজ আ রিয়েলিস্ট বাট নট অ্যান ইমপ্রেশনিস্ট। কিন্তু দেগাকে তাও আমরা, একটা প্রথা হয়ে গেছে দেগাকে ইমপ্রেশনিজমে জুড়ে দেওয়া। এই যে ভীষণভাবে দেগার ফ্ল্যাটনেসটা, পার্টিকুলারলি দেগা ভীষণভাবে উড ব্লক প্রিন্ট, জাপানি প্রিন্ট, এটা আমি অন্য সময় দেখিয়েছি। আহ, ওরা যেভাবে ওয়েস্টার্ন পার্সপেক্টিভকে নিয়েছে আবার নেয়নি, কিছু জিনিসকে রিজেক্ট করেছে, সেই জায়গা থেকেই ইনফ্লুয়েসড হচ্ছে। তাহলে দেগা আর রেনোয়ারের তফাৎ, রেনোয়ার হচ্ছে একটা পার্টি, হচ্ছে অনেক লোক, যেন মনে হচ্ছে আওয়াজ আসছে আমাদের কানে, নানান পোজ, নানান রকমের ইন্টারাকশন। আর দেগার অনেক লিমিটেড এবং জীবনের, মানে এটার মানেটা কি দেগার ছবিটার? ভিসকাউন্ট লেপিক পার্কে দুই মেয়েকে নিয়ে আর কুকুরকে নিয়ে এখানে একটা লোক, এটা মানেটা কি? দেগার ছবির না ওই রকম মানে ঝটাম করে যেন রেনোয়ারের তুমি এইটা বিষয়, দেখার ছবির বিষয়গুলো একটু পাজলিং। এই যেমন অ্যাবসেন্ট, এটা যেমন বিষয়টা ঠিক আছে, বোঝা যায় একটা লোক একটা মেয়ে, তাদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই, হয়তো কাপল, হয়তো কাপল না, দুজন একসঙ্গেই বসে অ্যাবসেন্ট। ল্যাবস্যান্ট মানে হচ্ছে অ্যাবসেন্ট একটা ড্রিঙ্ক, বসে আছে খুব লো কোয়ালিটির একটা মানে ইয়েতে, দোকানে, বার বলবো না, মানে ওখানে ক্যাফে মানেই ওখানে মদ দেয়, মদ সার্ভ করে ওখানে। প্যারিসে বারকেই মানে আম, খুব তাড়াতাড়ি একটা ড্রিঙ্ক খেয়ে নেবো এরকম বারকে ট্যাভার্ন যাকে বলে, কোনো করে, তাকেই ক্যাফে বলে প্যারিসে। প্যারিসে ক্যাফে মানে শুধু কফি পাওয়া যায় না, মদও পাওয়া যায়। সো এখানে দেখো কি অদ্ভুত ভাবে একটা লোনলি ব্যাপার, এটার একটা বিষয়টা বোঝা যায়। কিন্তু আগেরটা ওটা বিষয়টা দেখার অনেক সময় এরকম করেছে। এইবার হচ্ছে কায়বত, কায়বত কে অনেকেই ইমপ্রেশনিজমের থেকে অনেক আলাদা ধরে। ওদের কায়বত ছিলেন ইমপ্রেশনিস্টদের ফান্ড রেজার। উনি অনেক, উনি বড় লোকের ছেলে ছিলেন, যদিও বেশি দিন বাঁচেননি, মানে 43 বছর বয়সে মারা গেছে। কিন্তু কায়বত অনেক সময় টাকা দিয়ে সাহায্য করতেন, ওদের ছবি বিক্রি করতে সাহায্য করতেন, বিক্রি মানে এক্সিবিশনে উনি ট্রান্সপোর্ট করা, আমার পয়সা নেই ভাই, আমি নিয়ে যেতে পারছি না ঘোড়ার গাড়ি বা whatever, উনি করে দিতেন এইসব। ওর কাজ অদ্ভুত ইন্টারেস্টিং কাজ। উনি কিন্তু এই যে সিটি, যে রেলওয়ে বা এই যে ব্রিজ, এই জিনিসগুলোকে ধরেছেন। কিন্তু ইমপ্রেশনিস্ট আহ, কতটা, ইমপ্রেশনিজমের যদি 1 2 3 4 করে বলি, হ্যাঁ ওই ডাইনামিজম, প্রতীয়মানতা, ডিসাইসিভলি মডার্ন, ওই জায়গাগুলো আছে, কিন্তু স্টাইলিস্টিক্যালি টেকনিক্যালি এটাকে একটু বিতর্ক চলতে পারে। কিন্তু অদ্ভুত কাজ কি, পার্সপেক্টিভটা ওদিক দিয়ে আসছে একটা লোক। আর এইখানে একটা টার্ম দিলাম আমি, ফ্লানিয়র। ফ্লানিয়র হচ্ছে একটা লোক, মানে লোক না, এটা একটা কনসেপ্ট। যে ফ্লানিয়র হচ্ছে, যেমন ধরো এই লোকটা একটা পুরুষ, এরকম বেশ মধ্যবিত্ত, বড় কোট পরা, টপ হ্যাট পরা, সে না বদলেয়ারে লেখায় আছে, সে প্যারিসের এই যে চেঞ্জ ঘুরে ঘুরে দেখে, এবং তার কোনো রকম এজেন্ডা নেই, শুধু দেখে, অবজেক্টিভ লেন্স যেন, এটা মেটাফর। কিন্তু এই ক্যারেক্টারটার নাম হচ্ছে ফ্ল্যানিয়র। তার খুব একটা পয়সা কড়ির অভাব নেই, সে বেরিয়ে পড়ে, এ, নানান রকম ছোটখাটো ডিটেল দেখে। এই এই লোক দাঁড়িয়ে আছে, এটা যেন ফ্লানিয়রের চোখ দিয়ে দেখা। আবার এই লোকটাও ফ্লানিয়র হতে পারে। ফ্লানিয়র একটা টার্ম ওই সময় খুব পপুলার হয়। হ্যাঁ, তা এটা বড় পেন্টিং, মোটামুটি বড় পেন্টিং, আমার ঠিক আমি ডিমেনশনটা দেওয়া হয়নি, ভুল হয়ে গেছে। এটা আমি কাইবতের পেন্টিং ছোটও আছে, কিন্তু কাইবতের বড় পেন্টিংও আছে। অবশ্যই এগুলোর স্কেচ করে এনে মডেল দিয়ে স্টুডিওতে করা। এইবার আসি দুজন মহিলার ক্ষেত্রে। বের্থ, এখন কি ছিল, এই যে ইমপ্রেশনিস্টদের যে বাইরে যাওয়া, এটা কিন্তু মহিলাদের তখন করার পারমিশন ছিল না। রাত্রিবেলা নাইট ক্লাবে যাওয়া, কোনো মহিলা রাত্রিবেলা নাইট ক্লাবে গেলে একা তো প্রশ্নই ওঠে না, কোনো পুরুষের সঙ্গে গেলে ধরা হবে যে লেডি নয়, সে ওম্যান, সে তার লুজ ক্যারেক্টার। লেডিরা কখনো নাইট ক্লাবে যায় না, অদ্ভুত ব্যাপার ছিল। মেয়েদের চলাফেরার, ফেমিনিস্টরা প্রচুর লিখেছে এই নিয়ে, চলাফেরার পরিসর সীমিত ছিল। সেই জন্য এইবার দেখো কিভাবে হয়, আমরা একটা আর্ট মুভমেন্ট ইমপ্রেশনিজম, তার পুরো জিনিসটার মধ্যে কি আধুনিক যুগের অপসৃয়মানতা বলছি, কিন্তু এগুলো সবই কিন্তু মেল পার্সপেক্টিভ। আধুনিক যুগের অপসৃয়মানতার মধ্যে বাইরের বিষয়গুলো এই ফিমেল আর্টিস্টদের, দুজন যে ছিল, আহ, করা উপায় ছিল না। হ্যাঁ, বাইরে গেলে
একজন সঙ্গে থাকতে হতো, একটা মেল যদি না থাকে সঙ্গে, সাপেরন বলে, যদি না থাকে তাহলে মুশকিল। এই যে বাইরে ভেতরের মাঝামাঝি এই রকম সাবজেক্ট করেছে। করেছে, ওর বোন বসে আছে এখানে, সঙ্গে আরেকজন, দুজন মহিলা বিচে এই যে হারবারে ঘুরছে। এটা আহ, ঠিক প্রপার ছিল না তখন। একজন কোনো পুরুষ সঙ্গী ছিল, করেছে, কিন্তু সব সময় যেন একটা বাইরে ভিতরের মধ্যে একটা ব্যারিয়ার, একটা একটা কোথাও একটা ওইরকম ফ্রিলি ফ্লোটিং স্টুডিও বা ওইরকম আর্জেটিউলের ল্যান্ডস্কেপ বা ওই ইমপ্রেশন সানরাইজ ওইরকম নয়। এখানে আর হচ্ছে ভেতরের একটু উইমেন রিডিং, এইগুলো পুরুষ আর্টিস্টরা করেছে, করেনি তা না, দেগা তো করেইছে। কিন্তু মেয়েদের ওই দুজন মহিলার ক্ষেত্রে এগুলো অদ্ভুত কতগুলো যায়, যার ফলে যেটা হতো, দেখো একটা কথা বলি, ইমপ্রেশনিস্টদের যে ওই 8টা এক্সিবিশন প্রত্যেকবার ক্রিটিকরা খিস্তি করতো, অদ্ভুত ভাবে ক্রিটিকরা বলতো মেরি কাসাত, পরে যা দেখাচ্ছি, মেরি কাসাত একটু পরের দিকে জয়েন করেছে, মানে 1880-র দশকের শেষের দিকে। কিন্তু বের্ট মরিসও প্রথম থেকেই ছিল, প্রথম থেকে, প্রথম এক্সিবিশন না হলে প্রথম দিক থেকেই ছিল। ক্রিটিকরা এই মুহিম বের্ট মরিসের ছবি দেখে বলতো দারুণ, ইমপ্রেশনিস্ট ছেলেদের গালাগাল দিচ্ছে, কিন্তু ইমপ্রেশনিস্ট মহিলাকে বলছে ওহ দারুণ। কেননা তারা মনে করতে এইরকম ধরনের রং চাপানো, এরকম ধরনের আলো যেটা ফিনিশ হবে না, সাজেস্টিভ, এটা মেয়েদেরই সাজে। তুমি যদি তখনকার ক্রিটিসিজম পড়ো, তুমি বলবে যে বা ভালো বলছে তো, তাহলে বলছেন গালাগাল দিচ্ছিল। হ্যাঁ, ওই ভালো বলাটা তো কন্ডেসেন্ডিং, যে মহিলা হলেই তো এরকম করবে, ভাবো কিরকম। তা অদ্ভুত স্পেস, দেখো এই যে ড্রেসটা দিয়ে এই স্পেসটাকে তৈরি করেছে, আর ওটাকে কমপ্লিমেন্ট করছে, ওদিকে লাইট একটা টোন, ওদিকে ফ্রেম, ইয়ে দেয়ালে একটা ছবির ফ্রেম। হ্যাঁ, হ্যাঁ, এটা বাড়িতে করা, এটা পরিষ্কার মানে সিটিং এ করা। এটা হচ্ছে মেরি কাসাতের, মেরি কাসাত কোনোদিন বিয়ে করেননি মেরি কাসাত। এবং মেরি কাসাত রোজা বনিয়রের ক্ষেত্রেও আমি জানি না, আমার কাছে সেরকম এভিডেন্স নেই, রোজা বনিয়র এক মহিলার সঙ্গে খুব দীর্ঘদিনের সঙ্গিনী ছিলেন, মানে উনি লেসবিয়ান ছিলেন কিনা সেই রকম কথা শোনা যায়, আমি ঠিক পুরো ভালো এভিডেন্স। মেরি কাসাতের ক্ষেত্রেও বের্ট মরিসর যারা মেন্টর ছিলেন, মানে মেরি কাসাতের মেন্টর ছিল দেগা, দেগার সঙ্গে প্রচুর বন্ধুত্ব ছিল, আবার খচাখচিও ছিল। আবার একটা সময় বলে নাকি ওরা লাভার ছিলেন। অনেকে আবার বলে মেরি কাসাতের কোনোদিন বিয়ে করেননি কিছু, আহ উনিও সেক্সুয়ালিটি নিয়ে কথা শুনেছি আমি, এগুলো কোনোটাই আমার রিসার্চে আমি বলতে পারবো না। কিন্তু ওর এই মাদার অ্যান্ড চাইল্ড, এটা একটা অদ্ভুত, এটা হচ্ছে খুব সম্ভবত, একটু দেখে নিতে হবে আমাকে, বের্থ মরিসো আর জুলি, ওই জুলিকে চান করাচ্ছেন। আম, আম, তুমি দেখো ঘরে স্ট্রাইপ, ওদিকে ওয়ালপেপার, এদিকে কার্পেট, কিভাবে খেলছে এই সারফেস নিয়ে। এই যে আধুনিক যুগের অপসৃয়মানতাটা মেরি কাসাদের পক্ষে ক্যাফেতে গিয়ে, মিডনাইট নাইট ক্লাবে গিয়ে করাটা সম্ভব না, কিভাবে ভেতরে কত রকমের স্টাইলিস্টিক এবং কালার ইউজ, এইদিকে একবার প্রায় মনোক্রোম্যাটিক, আর এদিকে দেখো ব্যাকগ্রাউন্ডে কত কালার খেলছে, একটা ইমপ্রেশন। এইটা দেখো মেরি কাসারের ওই যে অ্যাট দ্য অপেরা, এটাকে বলে লোজ, এই যে বক্স অপেরা দেখার, এই যে মহিলা বাইনাকুলার দিয়ে দেখছে এখানে, এখানে একটা লোক ওকে দেখছে, এগুলো উনি ধরতেন। কিন্তু অদ্ভুত ভাবে এটার ইমপ্রেশনিস্ট ছাড়া আর তুমি কি বলবে, যেভাবে একটা ঝলক, একটা একটা ফ্লিটিং, ও ওকে দেখছে, এ আবার এটা দেখছে, শোটা দেখছে, এদিকে একটা লোক ভালো করে আহ, ধরে ধরে করাও না, কিন্তু আমরা জানি ওকে দেখছে। এগুলো ছিল, তুমি যদি এটার সঙ্গে রেনোয়ারের একটা লোজ আছে ছবি, এখানে দেখো এই মহিলা বসে রয়েছে, আর এর সঙ্গে যে হাজবেন্ড বা যাই যেই হোক, এর সঙ্গে যে লোকটা রয়েছে সে অন্যদিকে দেখছে, এবং দেখছে মানে এটা তো সমানে বা নিচে দেখবে, যে তুই যদি বক্সে বসে থাকো, যে শোটা যদি দেখো, এ কিন্তু ওপরে দেখছে, তার মানে অন্য কোনো মহিলাকে দেখছে, অর্থাৎ এই লোকটার মতো এই লোকটা, এইগুলো আছে ইমপ্রেশনিস্ট ছবিতে। রেনোয়ার এটা ক্রিটিক করার জন্য করেছে কিনা আমি জানি না,
বা এটা জাস্ট এরম করতো, ও নিজেও হয়তো এরম করেছে, এরম ভাবে মেয়ে দেখেছে অপেরায় বানাকুলিতে, যাই না, কিন্তু রয়েছে এখানে। আর এখানে হচ্ছে মহিলার পার্সপেক্টিভ থেকে, এদিকে দেখছে তো ওদিকে দেখছে, তো এই ধরনের আছে। এখানে আছে মেরি কাসাতের, এই যে দেখো কিরকম ভাবে কিরকম মানে রিয়েলিজম কোথায় যায়, এটাই রিয়েলিজম। আমি ওটাকে স্যানিটাইজ করব না, এই যে পাপে মুখটা ঢেকে আছে, এসব জায়গায় একদম মানে যেভাবে ধরে রেখেছে দুটো ফিগারকে, স্ট্রাইপ গুলো কম্পোজিশনালি ভাবা যায় না। এখানে যে এই যে সিলভার ওয়্যার যেটা, মানে ইমপ্রেশনিজম একদম কুইন্টেসেন্সিয়াল। তুই ভাবো আমরা কিভাবে ইমপ্রেশনিজমের যে যে তত্ত্বটা খাড়া করছি, কিন্তু আমরা বলছি, আমরা মনে করি কি আর্টের এই তত্ত্ব তো ইউনিভার্সাল, এটা ছেলে মেয়ের তফাৎ কি, এটা ছেলেদের তত্ত্ব। এটা এই দুই মহিলার কাজ দেখলে প্রমাণ হয়ে যায়। এদিকে দেখো, বাইরের এই হচ্ছে ইমপ্রেশনিজম বলতে যা বুঝি, আর এই হচ্ছে মহিলার ইমপ্রেশনিজম। আচ্ছা, এরপরে যেটা হয় 1880-র দশকে দিয়ে 90-এর দশকে দেগা এই ধরনের নিউড করতে থাকে, প্যাস্টেল, মোস্টলি এগুলো প্যাস্টেল, অদ্ভুত রকম, যেটাতে আমি কি হোল পার্সপেক্টিভটা দিচ্ছি, এই আহ, যেন চাবির ফুটো দিয়ে দেখছো, যে এটা খুব অবজেক্টিফাইড নিউডস। নিউড তো ইমপ্রেশনিস্টরা করতো না, আধুনিকতার চলমানতা এখন নিউডটা আসছে থেকে, কিন্তু এখানে দেখো নিউডের করছেও, মানে দেখার অনেক ইস্যু ছিল। এটা একটা সিরিজ আছে নিউডের, যে মেয়ে খুব ভালনারেবল প্রাইভেট মুহূর্তে, যেন মনে হচ্ছে লুকিয়ে দেখছি আমরা, ভয়ারিস্টিক। এখানে প্যাস্টেল, দেগার অসাধারণ সব প্যাস্টেল আছে। তাহলে এখানে যে এদের একটা সংহতি ছিল, আমি যে আমার ডেফিনিশনে যদি ফিরে যাও, প্রায় প্রত্যেকটাই এই ইমপ্রেশনিজমের ক্ষেত্রে অ্যাপ্লাই। কিন্তু এইবারে ইমপ্রেশনিস্ট কিছু উম, মানে স্ট্রোক বা স্টাইলিস্টিক বা টেকনিক্যালি অ্যাডাপ্ট করছে, কিন্তু এবার কিন্তু ইমপ্রেশন যে এই যে অপসৃয়মানতা, এটা অপসৃয়মান বলতে পারো, আমি চাবির ফুটো দিয়ে দেখে চলে গেলাম, কিন্তু এটা সামাজিক জীবনের অপসৃয়মানতা নয়, চলে যাচ্ছে সেখান থেকে। এইখানে রানোয়ার 1907 সালে করছেন, তখন আর ওই স্টাইল টেকনে রাখছে, যে এই গেব্রিয়েল উইথ অ্যান ওপেন ব্লাউজ, এগুলো আর কি বলবে, মানে এটা নিয়ে ফেমিনিস্টদের প্রচুর লেখা আছে। হ্যাঁ, ফিমেল মডেল অবজেক্টিফিকেশন এইদিকে চলে যাচ্ছে, ওই ফেদ গালা তো ওইগুলো আর নেই। আহ, পিজারো করছে 1895-তে, তখনও পিজারো করে যাচ্ছে এই যে সিটি সিন এটাকে। সেই জন্য বলছি 1890-এর দশকে গিয়ে আমি কি এগুলোকে ইমপ্রেশনিস্ট, আমি মানে দেগা বা রানোয়ার দেখলে মনে হয় শুধু আহ, শুধু টেকনিকের জন্য ইমপ্রেশনিজম বলবো, তা তো আর দিক থেকে তো থাকছে না, যে প্রথম দিকে যে বিষয়বস্তু ঠিক। আবার পিসারও ওর 1895-এর এই ছবি তো করছে, তখনও তো এটা তো তোমার 1875-এর মতোই, একই বিষয়বস্তু একই টেকনিক। এইবার মনে শুরু করছে 1890 থেকে, ওই 4-5টা ক্যানভাস নিয়ে বসে একেবারে স্পটে বিভিন্ন আলোয়, রুও ক্যাথিড্রাল গোটা 15, 12, 15, 20টা, যে আমাদের যেগুলো যেগুলো পাড়ার নগা, নগাদা, মনে ক্লোদ মনে বললে যেগুলো চিনতে পারে, লিলিপুল, পপলার, এই রুও ক্যাথিড্রাল, হেস্ট্যাক্স, এগুলোই হচ্ছে অদ্ভুত ব্যাপার। দেখো আয়রনি, এইগুলোকে ইমপ্রেশনিজমের যে স্কলার অনেকে মনে করে এটা ইমপ্রেশনিজম থেকে সরে আসছে, কিন্তু এইগুলো এই যে মনের যে যে সিরিজগুলো 1888, 89, 90, 91, 92, এগুলো থেকে আহ, কিন্তু ইমপ্রেশনিজমকে পপুলার করেছে আরো এইগুলোই, এইটা হচ্ছে আয়রনিক। আর এগুলোতে এমন মানে ভীষণভাবে তখন এক্সিবিশনে সমালোচিত হয়েছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এত এত মানে কোনো সেজান দেখে প্রচন্ড রেগে যেত, কোনো এত বড় একটা ক্যাথিড্রাল, তার কোনো ওয়েট নেই, শুধুমাত্র আলো, মানে ক্যাথিড্রালটা ওর কাছে একটা সারফেস, যার উপর আলোর খেলা উনি ধরবেন, আলো ধরবো আমি, মানে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এবং ওর যদি 1920 সালের একদম শেষের দিকে বড় বড় লিলিপুল করেছেন, সেখানে একেবারেই অ্যাবস্ট্রাক্ট, সেখানে লিলিপুলটা ম্যাটার করে না, বিশাল পেন্টিং আছে, আমি দেখেছি নিউ ইয়র্ক
মডার্ন মিউজিয়াম মডার্ন আর্টে বিশাল পেন্টিং, জ্যাকসন পোলকের একই ঘরে অন্য দেয়ালে রাখা, মনে এক, উনিশশো অনেকদিন বেজে 1926, হ্যাঁ 26-এ মারা গেছেন। হেস্ট্যাক্স, উনি এখানে ওই যে ব্রাশ স্ট্রোক এক একটা জায়গায় এক এক রকম হবে, এটারও একেবারে হাইট, সুতরাং ইমপ্রেশনিজমের ওই জিনিসগুলোকে নিয়ে আসছেন। কিন্তু ইমপ্রেশনিস্টদের যে জিনিসটা, এই যে বাইরে প্লেন এয়ার, ওরা তো সবসময় তো করতেন না, ও তো স্টুডিওতে ফিনিশ করতেন, এটাকে কিন্তু উনি একেবারে করছেন, যে বড় বৃষ্টি হাওয়া, তার মধ্যে উনি বাইরে বসে ক্যানভাস সাজিয়ে কিছুক্ষণ বাদে এটা, কিছুক্ষণ বাদে ওটা, একই তো সাবজেক্ট, সাবজেক্ট আর সাবজেক্ট থাকছেই না, একটা অবজেক্ট হয়ে যাচ্ছে। আম, শুধু বিভিন্ন আলো ওই যে লেফে, তাহলে সেদিক থেকে আমি লেফে ধরলে ওই এফেক্ট আর ওই তোমার আলোর অপসৃয়মানতা হলো, তো এটা তো ইমপ্রেশনিজমের একটা অন্য স্টেপ। অনেকে মনে করেন যে ওই যে আধুনিক জীবনের যে গতিময়তা সেটা তো নেই এখানে, অপসৃয়মানতাটা একটা অবজেক্টের উপর লাইটের, শুধু এটাতে ইমপ্রেশন, এটা ধরে আসছে, এটা অনেকে মনে করেন। হ্যাঁ, বিভিন্ন মত আছে। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কেন বলবো না, এটা ইমপ্রেশনিজম একটা অন্য স্টেজ, তুমি কিভাবে দেখছো তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে হলো, তাহলে এটা মোটামুটি ইমপ্রেশনিজমের এটা আমি খুবই তাড়াতাড়ি করলাম, কিন্তু উপায় নেই তো, সারা জীবন লেগে যাবে এই 15 নম্বর প্রোগ্রাম শেষ করতে। আহ তুমি দেখলে আচ্ছা, এইটা, এই মুভমেন্টটা হচ্ছে প্রথম যেটা একটা মানে গ্রুপ, একটা কমিউনিটি গ্রুপ, একটা একটা সংহতি, ওগুলো অন্য রিয়েলিজমেরও ছিল, কিন্তু এখানে শুরু হলো। এবার থেকে দেখবে যে যে মুভমেন্ট গুলো মোটামুটি একটা, হ্যাঁ আমাদের আইডেন্টিটি, একটা গ্রুপ আইডেন্টিটি না হলো কমিউনিটি আইডেন্টি, আমরা সবাই এইটা ভাবি, এই এই জিনিসগুলো ভাবি, যদিও তার মধ্যে তফাৎ আছে কিভাবে অ্যাপ্রোচ করছে। কিন্তু এই আর্ট মুভমেন্টের এটা শুরু হলো আমি তো শুরু করেছি রোম্যান্টিসিজম রিয়েলিজমই করে, কিন্তু আর আমি আরেকটা জিনিস বলে দিই এখানে, আমি ওই যে ইশতেহারের ব্যাপারটা তো নেই, মানে বড় হাতের এম তো ছোট হাতের এমও দিইনি, কেননা আমি প্রচুর, আমার কাছে একটা বই আছে যে এদের সব প্রচুর চিঠি লিখেছে, ডায়েরি আছে, ডায়েরিতে এর এটাতে আছে, এই প্রত্যেকটা আর্টিস্টেরই লেখালেখি আছে, কনভারসেশন আছে, কিন্তু আমি এটাকে ছোট হাতের এম দিতে চাইনি, কারণ এগুলো ব্যক্তিগত জীবনের টুকরো টুকরো ব্যাপার, যদিও এটা থেকে তুমি অনেক কিছু পাবে, আমি এটাকে মুভমেন্টটাকে সাপোর্ট করার মতো যে লিখিত বক্তব্য এইভাবে আমি দেখতে চাইনি, যেটা রিয়েলিজমে আমি বোদলেয়ার বা শফলুরি ওদেরটাকে ভেবে আমি ওটা ছোট হাতের এম দিয়েছিলাম, এখানে তাও দিইনি। লেখালেখি তুমি পাবে, কিন্তু লেখালেখিটা ওরকম তাত্ত্বিক জায়গা থেকে নয়, সেই জন্য আমি ওটাকে ব্ল্যাঙ্ক রেখেছি। তবে এটা স্টাইল বেসড মুভমেন্ট, এই আর কি। ঝপাঝপ কোয়েশ্চেন থাকলে আমরা। আচ্ছা, আচ্ছা, আমার একটা আহ, আমরা জানি আপনারা অনেকেই আমাদের প্রোগ্রাম নিয়মিত দেখেন, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত ও আপনাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু একই সঙ্গে আমরা এও লক্ষ্য করছি আপনারা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এই চ্যানেলের সমৃদ্ধির জন্য একান্ত জরুরি আপনাদের সক্রিয় অনুমোদন। তাই চ্যানেলে প্রথমত সাবস্ক্রাইব করুন, আর প্রত্যেকটা প্রোগ্রাম লাইক এবং শেয়ার করুন, আর সবশেষে কমেন্ট বক্সে মন্তব্য রাখুন, প্রশ্ন এবং মতামত জানান। আপনাদের মতামত জানতে আমরা অসীম আগ্রহী। ভালো থাকবেন। এটা হচ্ছে এই ইমপ্রেশনিস্ট আলোচনায় অনেকেই বিজ্ঞানের ওই আবিষ্কারটা নিয়ে হ্যাঁ আসে, হ্যাঁ নিউটনের এই আবিষ্কার, হ্যাঁ আলোর হ্যাঁ যে এক সাদা আলো নয় তার মধ্যে, এই যে ব্যাপারটা, একদম। এটা কি সত্যি? হ্যাঁ, এটা এটা ওরা ওরা বাবা ওই সময় সায়েন্সের তো কি বলছে, সায়েন্স কি বললো এখন। হ্যাঁ, কিন্তু তুমি জানো ভালো করে আমরা ওইভাবে দেখি না ইমপ্রেশনিস্টরা, এবং এরপরে আসবে সুরা, যারা ইমপ্রেশনিস্টদের থেকে ওই ডট পয়েন্টিলিজম, ওভাবেও আমরা দেখি না। আমার দেখো, ইমপ্রেশনিস্টরা সায়েন্সের সঙ্গে হ্যাঁ সম্পর্কটা ছিল, কিন্তু সম্পর্কটা সাইন্টিফিক না। মজার ব্যাপারটা হচ্ছে সায়েন্সের সঙ্গে সম্পর্কটা সাইন্টিফিক না, এরা আর্টিস্টিক। সুরারও তাই, আমরা ওভাবে দেখি না, এটা প্রমাণ হয়ে গেছে ক্লিনিক্যাল সায়েন্স যখন এগিয়েছে কিন্তু তাতে কি আর্ট, ওই যে ওদের যে সায়েন্সের দিকে তাকানো, ওটাকে আমরা যুগের একটা ধর্ম হিসেবে দেখব।
এবং সেটাইতেই মাহাত্ম্য। ওটাতে সত্যি করে ওরম ভাবে দেখি কিনা আমরা, আলো ভাবে আমার এফেক্ট ম্যাটার করে না। যেরকম যেরকম সুরিয়ালিস্টরা বলবো যখন সময় আসবে, এই যে আমি ড্রিম, সে ওই স্বপ্নটা দেখেছে কিনা তুই, তুমি কি প্রমাণ আছে কোনো? আর স্বপ্ন ওইভাবে দেখি, ওটা তো আর্টিস্টিক্যালি করেছে দালির ওই রে একটা জিনিসের ওপর একটা জিনিস, ওটা তো আর্ট। আর ফ্রয়েডের কাছে গেছিল, ফ্রয়েড বলেছিল আমি সব জানি না, আমার আর্ট ফার্ট বুঝি না, আর তোমরা কি করছো আমার মাথায় ঢুকছে না, যাও। ওই অদ্রে ব্রেত গেছিল ফ্রয়েডের কাছে। সুতরাং সায়েন্সের দিকে তাকাচ্ছে মানে সায়েন্টিস্টদের সঙ্গে হ্যাঁ এটা করছো এটা করছি, এবং সব সঠিক সঠিক হচ্ছে সায়েন্সের আহ, নিয়ম অনুযায়ী, আদৌ না। এটা আর্ট, মানে সায়েন্সের ওটা সায়েন্সের মতো নয় বলে আলটিমেটলি প্রমাণ হলো আমরা ভাবে দেখি না, তাই বলে এই ছবিগুলোর ভ্যালু এতটুকু কমে না, এতটুকু কমে। আচ্ছা, একটা অবজারভেশন মানে আমি একটু মিলিয়ে নিতে চাই, সেটা হচ্ছে যে এই যে মানে রিয়েলিজম থেকে যে ইমপ্রেশনিস্টদের যে এই যে ট্রানজিশনটা, মানে ঠিক ওই জায়গায় কি এরকম মানে আমার আমার এই কমন ফ্যাক্টর গুলো হচ্ছে ইমপ্রেশনিস্টদের মধ্যে, যে এই যে একটা একদিকে যেমন কম্পোজিশনের ক্ষেত্রে একটা সাটলনেস আছে, একটা ক্যান্ডিডনেস আছে, আবার আবার সব থেকে বড় কথা হচ্ছে যে সারফেসে যখন আমি রংটার ব্যবহার করছি সেখানে একটা মিজো আছে, সেখানে একটা স্যাচুরেশন আছে, সেখানে হ্যাঁ, একটা একটা সামহাও মানে আমার একটা ইনার সাইডের ইমপ্রেশনটা যখন আমি আঁকবো, ন্যাচারালি সেটা রিয়েলিস্টিকের মতন আলো বা হবে না, এবং সেখানে একটা আমার নতুন করে তৈরি করা একটা মানে সারফেস, এবং তার মধ্যে এই এই জিনিসগুলো থাকবে যেটাতে মনে হবে যেন আমার এটা ইনার ইমপ্রেশন। তো হ্যাঁ। মানে সেইটা কি বেসিক না, জায়গা থেকে এটা শুরু ওরা হয়েছিল? ওরা ওরা বল ওরা ওটা বলতেন না, ওরা বলতেন না এটা আমার ইনার ইমপ্রেশন, আমি একদম ওটা, ওরা একেবারে ওরা হচ্ছে পুরোটাই আমি যা দেখছি, যা দেখছি সেটাকে ওইভাবে করব না, তা করতেন না। ওরা বলতেন কপি করি না আমরা, আমি ইন্টারপ্রেট করছি, আমি ইন্টারপ্রেট করছি, আমার ইন্টারপ্রিটেশন অফ দিস ল্যান্ডস্কেপ আরেকজন পাশের ওর কলিগের ইন্টারপ্রিটেশন অফ দ্য সেম ল্যান্ডস্কেপ ইজ ডিফারেন্ট। কিন্তু ওই যে আমার ইন্টারপ্রিটেশনটাকে বেশি দূর ওরা নিয়ে যেতেন না, তাহলে আমার ইন্টারপ্রিটেশন মানে আমার যে সাইকোলজি ওইখানে যাবে না। আর হচ্ছে ইন্টারপ্রিটেশনটা করছি, এর মাধ্যমে তুমি আমার চোখ দিয়ে তুমি সমাজ মানে ইয়ে যে ল্যান্ডস্কেপ বা সিটিস্কেপ এটাকে দেখো, দ্যাট ইজ এ, মানে উনি ওই ইনার ইন্টারপ্রিটেশন আমরা যেভাবে ভাবছি এটা মাথায় রেখো, ওরা হুম। ওইভাবে, ওরা ওই ওই জায়গায় ওরা ওটাকে আটকে দিতেন। ওরা এটা মানে প্রত্যেকের লেখায় আমি আজকে সকালেই উল্টাচ্ছিলাম, দেখছিলাম এখানে কিছু ইউজ করা যায় কিনা, আলাদা প্রচুর বড় হয়ে যাবে, জটিল হয়ে যাবে। এই দেগা কি বলেছে, ছোট ছোট কোট দেখলাম, প্রত্যেকেই সচেতন যে আমি যেটা করছি সেটাই জাস্ট যা দেখছি তাই আছে তা না। আলোর এফেক্ট হ্যাঁ, কিন্তু আলোর এফেক্টকে আমি যেভাবে ইন্টারপ্রেট করছি আমার পাশের আমার বন্ধু ওভাবে ইন্টারপ্রেট করছে না, ঠিক। কিন্তু এই আমি যেভাবে ইন্টারপ্রেট করছি ওটাকে আবার বেশ একটা ফেটিসাইজ করে পুজো করলাম আমার এইটা পোস্ট ইমপ্রেশনিস্টরা করবে। ওরা বলবে যে ফোটাও বাইরে কি দেখছো, বাইরে কি দেখছো, এটা হচ্ছে একটা জাস্ট আ রেফারেন্স ফর দ্য রেস্ট অফ দ্য থিং, যেটা পুরোটাই তোমার নিজের। এইটা আসবে তোমার, আর সুরা নয়। পোস্ট ইমপ্রেশনিজম আমি বলবো ওর মধ্যে মুভমেন্ট মানে একটা বড় আমব্রেলা। সুরা নয়, কিন্তু পল গগে, ভ্যান গো, এদের সিম্বলিস্ট যারা পোস্ট ইমপ্রেশনিজমের আন্ডারে, এরা কি করবে? এই যে তোমার সেজান বাইরে তাকাচ্ছে, বলছে নেচারে দেখো, কিন্তু যে যে কিউব মানে ইয়ে দেখছে এগুলো ওর কিন্তু উনি সেজান ওই ভয়টা পাচ্ছেন না, যেটা আমার ইন্টারপ্রিটেশন, আমি দেখছি এভাবে এটাকে বলতে, এটাকে। কিন্তু ইমপ্রেশনিস্টদের এটা ছিল আমার ইন্টারপ্রিটেশন, কিন্তু তবু এটা একটা অবজেক্টিভ রিয়ালিটি, একটা সাবজেক্টিভ জায়গাটাকে ওরা খুব বেশি ইয়ে করতেন না, যার ফলে ওই স্টোন ব্রেকার টাইপের পছন্দ করতো না ওরা। আচ্ছা, ওদের ওই আমার ম্যাক্রো ভিউ। হ্যাঁ বল। আমার দুটো জিনিস জানার আছে। একটা, তখন তো ফটোগ্রাফ এসে আছে, তার হ্যাঁ, সাহায্য নিয়ে 1839 তোমার 40। আমার আমার প্রশ্নটা এখানে, তখনকার আর্টিস্টরা কি এই ফটোগ্রাফটাকে মানে ফটোগ্রাফিকে কি থ্রেট হিসেবে নিয়েছিল? মানে না, ওই যে কোথাও বললাম যে তাদের ওটা আমি মধ্যে আগের ওই দিন যে আগের দিন একটা আলোচনা করেছি, ডিপেন্ড করে।
সরি আমি বদলে আর ভীষণ অ্যান্টি ফটোগ্রাফি ছিলেন। আমার বলে যে ফটোগ্রাফি আর্টের শত্রু। হ্যাঁ, একাডেমিক পেন্টার অনেকে বলেছিল, এক পল দেলারোস বলে একজন একাডেমিক পেন্টার ছিলেন, তিনি বলেছিলেন নাও ইটস ফটোগ্রাফি উইল কিল পেন্টিং, এসব ছিল। কিন্তু আভাঙ্গার্ডে ওই যে একটু আগে বললাম যে ফটোগ্রাফের সঙ্গে একেবারে অ্যাভয়েড করেছেন কেউ না, ফটোগ্রাফকে কে কিভাবে নিয়েছেন, এই যে মনের যে যে অ্যাঙ্গেলটা বললাম ওটা ফটোগ্রাফি, একটা ফটোগ্রাফ না কিন্তু ফটোগ্রাফির যে দেখা এটাকে নিয়েছে। এখন কে কিভাবে নিয়েছেন ওপেনলি অনেকেই বলতেন না। আমি যে এই যে বইটার কথা বলছি যে আর্টিস্টস অন আর্ট বইটা, তাতে যে এই ইমপ্রেশনিস্টদের ফটোগ্রাফি সম্বন্ধে খুব একটা বক্তব্য মানে অন্তত লেখাতে দেখছি না। আম মানে ওটা তোকে একটু খোঁচাতে হতো ওদের বলতে, কিন্তু আমরা যেটা দেখে এখন বুঝি প্রত্যেকেরই কিছু না কিছু একটা রিলেশনশিপ ছিল। কিন্তু সেই রিলেশনশিপটা ওই রকম, ও এটা তো ফটোর মতো, এটা তো ফটোগ্রাফ দেখে করেছে না। ফটোগ্রাফ দেখে কোনো একটা পার্টিকুলার ফটোগ্রাফ দেখে করা না। ওরা দিয়ে তখন কি ছিল ফটোগ্রাফি, তখন তো হেভি ক্যামেরা, শাটার প্রথমে আসেনি, তারপর শাটার এলো, লিফ শাটার, তারপরে হলো তোমার এদিকে ডগেরো টাইপ, ক্যালো টাইপ, এগুলো আমি আগের দিন, তুমি ছিলে না, আগের দিন আমি ব্যাখ্যা করেছি। ডগেরো টাইপ, ক্যালো টাইপ, তার কলোডিয়ান নেগেটিভ এলো, গ্লাস নেগেটিভ করে আম, এবার ওই নাদার, এরিয়াল ভিউ, একটা একটা করে জিনিস আসছে। এবং সবচেয়ে পপুলার ছিল তখন মানে পপুলার কালচারে স্টেরিওগ্রাফ, ওই যে যেটা আমাদের ভিউ ফাইন্ডার বলে না, দুটোকে এক করে 3 ডিমেনশনে ওরকম এরকম করে দেখতো সবাই। এইগুলো তো চলছে পপুলার কালচারে। এবার তুমি একটা ফটোগ্রাফ দেখে করব, ওটা যদি কোনো স্কলার ভাবে সে ভীষণই আহ, বাজে দিকে যাচ্ছে। এই যে ফটোগ্রাফি আজকে যে ডিজিটাল জগতের এআই এর একটা ইমপ্রেশন তোমার মধ্যে পেন্টার হিসেবে পড়ছে, এইভাবে দেখো জিনিসটাকে। ফটোগ্রাফটা বড় কথা না, এখানে ফটোগ্রাফির ডিসকোর্সটা বড় কথা। সেই ডিসকোর্সে ওরা প্রভাবিত হয়েছেন ডেফিনেটলি, সবাই পরিষ্কার করে বলতে চাইতেন। কিন্তু তোমাদের আমি তো ইয়ে তো দেখালাম, আমি তো কতগুলো পয়েন্ট তো দিলামই। হ্যাঁ, পরিষ্কার ফটো তুলে নিয়ে গিয়ে না না করব, এইটা তো ওরকম নাও হতে না না পারে। এইটা তো খুব স্বাভাবিক, কারণ তখন একটা ফটোগ্রাফির প্রযুক্তি এসছে, মানে হই হই করে তার নতুন নতুন জিনিস হ্যাঁ, আসছে। আর্টিস্ট সে তো সচেতন মানুষ, সে তো একটা নতুন একটা জিনিসের প্রতি আগ্রহ যুগে তার হবে। তুমি যদি আজকে ডিজিটাল বা এআই পেন্টার হও আর ডিজিটাল বা এআই নিয়ে কিচ্ছু না ভাবো, আউট আউট অফ মাই ওয়ার্ল্ড, তাহলে তোমার সমস্যা আছে। আমি বলছি না তাহলে মানে ডিজিটাল থেকে নিতে হবে, কি করে তুমি ভাববে আমি জানি না। কিন্তু তোমার একটা জিনিসের রিয়াক্টও যদি করো, উল্টো দিকে যাও, সেটাও তোমার কাজের মধ্যে থাকা দরকার। যে আজকে আমাদের ভিজুয়াল কালচার যে এই যে ডিজিটাল বা এখন এআই এ মানে কি বলবো একেবারে পরিষ্কার তার উপর দাঁড়িয়ে আছে। এটা অ্যাজ আ পেন্টার তুমি যদি কোনোভাবে তোমার কাজ কোনোভাবে ভিজুয়ালি নাও হতে পারে, ফিলোসফিক্যালি তোমার কাজ নিয়ে আলোচনার সময় যদি না আসে, তাহলে তোমার সমস্যা আছে। তাহলে বলবো এবার আমি তোমার কাজ নিয়ে খুব ইন্টারেস্টেড হব না, যে আমি ওটা থেকে পালিয়ে যাওয়ার জন্য করছি। পালিয়ে যাওয়ার জন্য করতে তারও একটা যুক্তি থাকবে। ওই সেদিন বলছিলাম না, রিয়েলিজম রিয়েলিস্টিক পিকচার না, রিয়েলিজম আমার কাজ, রিয়েলিজমের পার্ট। এটা বললে আজকে একটা আর্টিস্টের দায়িত্ব আছে রিয়েলিজমকে, এটা কলকাতায় অনেকেই এতে চটবে, তোমাকে ব্যাখ্যা করতে হবে আজকে রিয়েলিজমের কি ভূমিকা। আবির কর্মকার হাইপার, তোমাকে হাইপার রিয়েলিজম আর হাইপার রিয়েলিজমের তফাৎটা বুঝতে হবে। তা যদি না বোঝো তাহলে তোমার শিক্ষার তো প্রবলেম আছে। আর যদি হাইপার রিয়েলিজম বলো তার একটা আলাদা যুক্তি আছে, কিন্তু সেটা কি বুঝে বলছো? আর যদি রিয়েলিজম বলো, আজকে রিয়েলিজমের ওভাবে যেভাবে পূর্বেরা বলেছে, সেই রিয়েলিজমের সেই জায়গা আর নেই। তোমাকে রিয়েলিজমকে অন্যভাবে দেখতে হবে। রিয়েলিস্টিক পিকচার বলছি না আমি, কিন্তু রিয়েলিজম তোমার কাজের রিয়েলিস্টিক পিকচারের পিছনে যে রিয়েলিজমের চিন্তা ভাবনা আছে এটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তেমনি আজকে একটা পেইন্টার সে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক পেন্টিং করবে, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে, একটা পেইন্টার বা একটা আর্টিস্ট জেনারেলি সে যাই হোক,
যে মিডিয়ামে কাজ করে। আজকে ডিজিটাল এআই নিয়ে সে ভাববে না। আজকে অনেক ফটোগ্রাফার চাইছে আমি গিয়ে আবার সেই ওই ডাকরুমে প্রিন্ট করব, ওইদিকে পালিয়ে যাব। আরে ওটা তো এসকেপ, ওটাতে খুব ইন্টারেস্টিং কাজ হয় না। আর ওটাও যদি করো তার কাজের মধ্যে একটা কিছু থাকতে হবে, এই যে ফটোগ্রাফি যে ডিজিটাল হয়ে গেছে, এত যে এবং তারপরে আজকে এআই, সেটার একটা কোনো আম, একটা ইন্ডিকেশন তার মধ্যে কিভাবে থাকবে সেটা তো কাজ নিয়ে আলোচনা করলে বোঝা যাবে, লোকটার কথা শুনলে বোঝা যাবে। আম, কিন্তু এটা এক একজন এক এক রকম হবে, কিন্তু এটা তুমি অ্যাড্রেস, তোমার কাজ অ্যাড্রেস করতে বাধ্য। কথা, এই যে ইমপ্রেশনিস্ট এই মুভমেন্টটা, তারপরে আর্ট মুভমেন্ট থেকে একদম পোস্ট মডার্ন হয়ে কন্টেম্পোরারি যদি আসি, অনেক বাবা, বেশি প্রভাব। তুমি তো 100 বছর দিয়ে দিলে। না, বলছি মানে যে প্রভাবটা তো এখনো খুব আছে। আর কি তুমি কি বলবে এটা, মানে ইমপ্রেশনিস্ট এই আর্ট মুভমেন্টের প্রভাব? না, ইমপ্রেশনিজমের তুমি যদি টেকনিক্যালি ইমপ্রেশনিস্ট কাজ করো, দ্যাটস বুলশেট। আজকে তার কোনো, আজকে আমি ইমপ্রেশনিস্ট পেন্টিং করছি ওরকম ভাবে। না না, ওটা ওটা না। তুমি কলেজে মানে স্টাডি করতে পারো, কিন্তু ওটাতে কোন কোথাও যাবে না। ইমপ্রেশনিস্ট আমি কলকাতার অপসৃয়মানতাকে ধরবো, ইমপ্রেশনিস্ট টেকনিক হয় না। কিন্তু ইমপ্রেশনিস্টরা যা শিখিয়ে গেছে সেটা হচ্ছে এই যে কিভাবে আধুনিক তোমার সময়কে ইলফতে দশথ, এই জায়গাটা রিয়েলিস্টরাও শিখেছি এইটাকে বোঝা, ইলফতে দশথ, এইটা হচ্ছে তোমার কিভাবে দেখবে, আমি কিভাবে আমি দেখছো তো ওদের মধ্যে তফাৎ ছিল, কিন্তু এক একজন এক একটা দিককে হাইলাইট করেছে। আমি এই যে আজকের ইয়ে ওই যে শহরতলিগুলো গড়ে উঠছে আরজতিউল এবং অন্যান্য জায়গায় গিয়ে কাজ করছে ওরা। আজকে কি হবে সেটা, ধরো ভারতবর্ষের আধুনিক নগর সভ্যতা, সেটা তোমাকে দেখতে হবে, ভাবতে হবে। কিন্তু ওই শিক্ষাটা নেবে যে কিভাবে তোমার সময়ের হওয়া যায়, কন্টেম্পোরেনেইটি, সমকালীনতা। কিন্তু তুমি যদি ওই ইমপ্রেশনিস্ট টেকনিকে করতে যাও, দ্যাটস হাস্যকর আর কি। আমাকে যদি কোনো না, আমি আমি তো ওইটাই পেন্টার্স বলে বলছি, প্রভাব। সিরিয়াসলি আমি ইমপ্রেশনিস্ট ল্যান্ডস্কেপ করি, তাহলে সব পাগল সে। না, সম্প্রতি না, অতুল দদিয়া যে কাজগুলো করছে, সম্প্রতি একেবারেই সম্প্রতি, সেটা হ্যাঁ, অলমোস্ট ইমপ্রেশনিস্টদের মতন সারফেস আছে, টেকনিক আছে, বাট হ্যাঁ, ফিলোসফিক্যালি একেবারে এটা কিছু থাকতে হবে যে আমি এটাকে উল্টার। আয়রনিক একটা অ্যাপ্রোপ্রিয়েট করছি, দ্যাট ইজ অ্যান কনসিয়াস প্রসেস। বাট আমি একদম ইমপ্রেশনিস্ট হয়ে গেলাম, দুটোর মধ্যে তফাৎ আছে তো। আমি যদি আজকে 19th সেঞ্চুরির মতো পোশাক পরে ঘুরে বেড়াই সারাদিন, একটা হচ্ছে আমি ওটার মধ্যে যেটা পারফরমেটিভ সেটা একটা জিনিস, কিন্তু আমি মনে করছি আমি 19th সেঞ্চুরিতে ফিরে গেলাম, সত্যি করে সত্যি করে মনে করছি আমি পোশাক পরছি, খাচ্ছি দাচ্ছি। এরকম লোক আছে কিছু এদেশে, তারা একদম 19th সেঞ্চুরির মধ্যে থাকে, তার সারা দিনে তোমার ডাক্তার দেখানো দরকার, ডাক্তার দেখানো দরকার। এই দুটো তফাৎ আর কি। তারা তাদের ইন্টারভিউ দেখেছি আমি, তারা ড্রেস পরে, তারা হিটিং সেই কয়লার কাঠ দিয়ে স্টোভ, সেই ইনক্রেডিবল। তারা ফোন ইউজ করে না, ওই ওই ডায়েট খায়। আমি জানি না তারা কতদিন ওটা চালাতে পেরেছে, আমি বেশ অনেক বছর আগের ইন্টারভিউ, কিন্তু দু চারটে লোক ওরম মানে নাটকেস যাদের বলে আর কি, উন্মাদ। এরা অ্যাকচুয়াল উন্মাদ আমার কাছে। যে লোকটা এই রাস্তায় ঘুরে বেড়ায়, ওই কাগজ ইয়ে করে, বাড়ির রকে বসে থাকে আর পাড়ার ছেলেরা এগুলো তেড়ে যায়, ও নয় উন্মাদ। অ্যাকচুয়ালি ও তো অত্যাচারিত একটা লোক, এরা হচ্ছে উন্মাদ। বলে আমি ইমপ্রেশনিস্ট পেন্টিং করছি একেবারে কোনো আয়রনি অ্যাপ্রোপ্রিয়েশন ছাড়া, আমি ইমপ্রেশনিস্ট পেন্টিং ই করব, এইভাবেই আমি ল্যান্ডস্কেপকে দেখি, সে উন্মাদ। দাদা, আমার একটা জিনিস মনে হলো মানে গোটাটা দেখতে দেখতে, আহ, যে আহ, সেই সময় ইমপ্রেশনিস্ট আর্ট মুভমেন্টকে ওই সময়ের ক্রিটিকরা মানে খুব বাজেভাবে সমালোচনা করছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি মানে একটু মানে মানে আগিয়ে আসি, তাহলে দেখবো যে যদি আমেরিকান অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের দিকে তাকাই, তাহলে দেখবো পুরো উল্টোটা। মানে ওখানে ফ্রেম করা হচ্ছে আর্টিস্টদের একটা রকম। হ্যাঁ, এটা খুব ভালো বলেছো, কিন্তু পুরোপুরি এটা ঠিক নয় যে প্রচুর গালাগাল খেয়েছে। তুমি জানো এই যে ইংল্যান্ডে একটা এই যে খুর মেরে দিত জ্যাক দ্য রিপার ছিল,
এই যে হ্যাঁ হ্যাঁ 1890s তাকে ধরা গেল না, সে মেয়েদের রাস্তায় জ্যাকসন পোলকের নাম দেওয়া হয়েছিল জ্যাক দ্য ড্রিপার। হ্যাঁ, এরকম আছে। হ্যাঁ, তুমি যেটা হয়েছে তফাৎটা ইমপ্রেশনিস্ট, যে বাই, বলবো আমি সবই 1940-এর মধ্যে ক্রিটিসিজমটাও তো বদলেছে। কিছু ক্রিটিক তারা ওই আর্টিস্টদের সঙ্গে মানে কোলাবোরেশন বলতে পারো। এই যে ক্লেমেন্ট গ্রিনবার্গ, তোমার তোমার হ্যারল্ড রোজেনবার্গ, এরা ছিলেন ওদের আশেপাশে থাকতেন ওরা। এরা ওই আর ইমপ্রেশনিস্টের যে ক্রিটিকরা তারা হচ্ছে গেছে কাগজ থেকে ইটা কিরে ভাই, এরা এটা কিরে, এরা ওই এইখানে হচ্ছে তোমার এটা হয়েছে তোমার ওই বিংশ শতাব্দীর প্রথমার্ধে, যে ক্রিটিকরা ইভেনচুয়ালি কিছু কিছু জায়গায়, সব জায়গায় সমানভাবে না, আর্টিস্টদের সঙ্গে একটা কোলাবোরেশনে এসছেন। এগুলো এই আর্ট মুভমেন্ট গুলোর মধ্যে দিয়েই হয়েছে। আম, কিন্তু হ্যাঁ, তুমি যদি 1950-এর দেখো, মানে সব কাগজে সবাই তো না একটা কাগজের রিভিউয়ার, হ্যাঁ, কি করছে এগুলো, মার্ক রথকো আর এবার ছবি আঁকতে জানো না, হ্যাঁ, একই রকম। আর ওইদিকে ইমপ্রেশনিজমের ক্রিটিসিজমটা তোমার বদলেছে কখন? অ্যারাউন্ড 1890s 1900, তখন বুঝতে শিখেছে যে কিভাবে দেখবো এই ছবিকে। তখন আস্তে আস্তে তখন বাই 1900 ইমপ্রেশনিজম ওয়াজ এস্টাবলিশড অ্যাজ an art movement, avant-garde art movement, radical, এবং এইগুলো সব তৈরি হয়ে গেছে বাই 1900। যেরকম একটা আছে, জেরোম মনে আছে, সে স্কাল্পচার থেকে, জঁ লিও জেরোম, সে একাডেমির হেড ছিলেন। উনি 1904 সালে যে একটা হয়, বিশাল ফ্রান্সের প্রেসিডেন্ট এসছে এক্সিবিশন দেখতে সালতে, তখন সালতে একটা ঘর দেওয়া হতো ইমপ্রেশন, ভাবো, যাদের ছবি রিজেক্ট করে দেওয়া হতো তার 30-40 বছর আগে, একটা ঘর জেরোম প্রেসিডেন্টকে নিয়ে সব ঘরে ঘরে ভিজিট করাচ্ছে। হঠাৎ জেরোম 1904-এ মারা যায়, এটা হচ্ছে 1900 সালে জেরোম প্রেসিডেন্ট যাওয়ার আগে দৌড়ে গিয়ে ইমপ্রেশনিজমের ঘরের সামনে দাঁড়িয়ে হাত এরম করে, যে মিস্টার প্রেসিডেন্ট ঢুকবেন না এই ঘরে, দেয়ার লাইজ দ্য শেম অফ ফ্রান্স, এখানে ফ্রান্সের লজ্জা এই ঘরে। আটকাতে পারেনি অবশ্যই, ভাবো, মানে জেরোমের লাস্ট অ্যাটেম্প, মানে ও মানেনি, একেবারে মানেনি। মনে আছে জেরোমের ওই যে তোমার এই যে স্কাল্পচারের এতে যেগুলো দেখিয়েছেন, স্কাল্পচারের প্রোগ্রামে, ওর ওই পিগমেলিয়ান গ্যালাতে ওইখানেই আর তো পারেনি তো করতে, ওই চারে মারা যায়, তখন বৃদ্ধ হয়ে গেছে সেই, তখনও ডিরেক্টর বলেছে যাবেন না, প্লিজ যাবেন না ওই ঘরে। কিন্তু বুঝতে পারছে এই সিস্টেমকে আমি ঠেকাতে পারবো না, সিস্টেম মেনে নিচ্ছে, কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সেরকম কম্প্রোমাইজ করেনি। আমি হ্যাঁ জেরমের কথা আবার তুলবো পোস্ট ইমপ্রেশনিজমে গিয়ে। দু একজন পোস্ট ইমপ্রেশনিস্ট লোকজন আছে যারা জেরোমের ছাত্র ছিল একল দে বোজারে, বিভিন্ন বিভিন্ন রকমের তাদের অভিজ্ঞতা। আচ্ছা, এইটা যখন ওই কথাটা তুললো, তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে একটা মানে হ্যাঁ, এই আমার একটুখানি একটা 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 জিনিস আমি ইমপ্রুভ করতে চাই এখানে, ছোট্ট একটা জিনিস। বলো। আমি বলতে চাইছি যে ধরুন আহ মানে সোসাইটিতে অনেক চেঞ্জ এসছে, বা গ্রিনবার্গের মতো যারা ক্রিটিক তারা আর্টিস্টদের সঙ্গে কোলাবোরেশন করছে, কিন্তু দেখুন মানে ইমপ্রেশনিস্ট ওই ওই যে সময়টায় ওখানে মহিলা আর্টিস্টদের যে অবস্থা, হ্যাঁ। সেটা কিন্তু মানে পরবর্তী বহু বছর এসেও খুব একটা বেশি না, 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 আমি দেখাচ্ছে না। আমি বলবো, আমার আমার এ নিয়ে অনেক কিছু বলার আছে। মুভমেন্ট গুলোতে বলো, তুমি মেয়ে দেখতে পাবে না, একমাত্র দেখতে পাবে সোভিয়েত রাশিয়ায়। কমিউনিস্ট বিপ্লবের পরে এই যে রাশিয়ান কনস্ট্রাকটিভিজমে নাতালিয়া গঞ্চারোভা, লিউবভ পোপোভা, এরা ছিল একেবারে ইকুয়াল ছিল তার ছেলে পুরুষ কলিগদের সঙ্গে। ওয়েস্টে নেই। আরে মেয়েরা ভোট দিতে পারতো না 1920 সালে, 20-21 মেয়েরা প্রথম, যে সাফরেজ মুভমেন্ট বলে, প্রথম ভোট দেয় মেয়েরা। এই যে সময়টা 1890, উইমেন ওয়ার কনসিডার্ড আ প্রপার্টি, মানে বেসিক্যালি একটা মহিলা ডিভোর্স দেওয়ার ক্ষমতা ছিল না। হাজবেন্ড ডিভোর্স দেবে, তুমি আজকে সারিয়া লকে বলে, ইউরোপে তাই ছিল,
কোনো প্রপার্টি বিক্রি করতে পারতো না। মানে তুমি ভাবতে পারবে না, এই যে এত যে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে, মেয়েদের কি ইয়ে ছিল তোমার, মেয়েদের ড্রেস নিয়ে না আধ ঘন্টা বলা যায়। এই যে করসেট পরতে হতো, এই যে মেয়েদের যে এই আপার বডিতে এই ব্রা, এটা তো ছিল না, করসেট। এই যে করসেট হচ্ছে শক্ত একটা জিনিস, এখানে দিয়ে বাঁধতে হতো তোমার দড়ি দিয়ে এরকম করে। তারপরে ওই যে ড্রেসটার একটা আর্মেচার থাকতো, জানো, ওই যে ফুলে থাকা ড্রেস আর্মেচার থাকতো। হ্যাঁ, মানে যেটা মানে পার্টিতে যাবে, যেখানে ফর্মাল ড্রেস, কি সাংঘাতিক তাদের। একটা মহিলা বাথরুমে যাবে কি করে ভাবো তো ওই ড্রেস পরে। মানে যে এগুলো বললে না, মানে এই যে করসেট পরা, এটা তো ব্রেস্ট ক্যান্সার এবং ইয়ের এই বাড়ে তো, চেপে রাখছো তুমি। এবং করসেট বেঁধে দিত, নিজে পারতো না। ওর তো আপার ক্লাস, ওই এরম পরে একটা এই পুরো কাস্টের মতো একটা জিনিস শক্ত দিয়ে পেছনে কত কার্টুন আছে, সেই মহিলার পাছায় পা দিয়ে দাসী সেই দড়ি টানছে এরকম এরকম এরকম, ওই যেরকম শুলেসের মতো, মানে পাছায় পা দিত না আলাদা করে, সে টানছে। টাইট হতে হবে তোমার, মানে ব্রা এসছে তোমার ফ্রম, এই যে মেয়েদের যে ব্রা, এটা এসছে তোমার 1940s-এ। ব্যাপার আছে ভাই। যেমন আমাদের দেশে মেয়েদের ব্লাউজ, এটা তো ভিক্টোরিয়ানে থেকে এসছে। তুমি যদি 19th সেঞ্চুরি মেয়েরা মানে ইয়ে বাঙালি, ধরো যে এরকম মেয়েরা যে শাড়ি পরতো, পুরো বুকের এখান দিয়ে আঁচে একদম এরকম টাইট করে পাতো। ব্লাউজ ছিল না, ব্লাউজ ব্যাপারটা তো ইংল্যান্ড থেকে, ভিক্টোরিয়ান ড্রেস থেকে এসছে। আহ, আমরা আজকে হ্যাঁ নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই যাই হোক ওই মেয়েদের, তুমি হবে গেরিলা গার্লস ফালস আসছে 1980-81-এ, গেরিলা গার্লস মুভমেন্ট, যে মেয়েরা আন্ডার রিপ্রেজেন্টেড। মেয়েদের তুমি অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমে কি মেয়েদের পুরো ইগনোর করা হয়েছে। মেয়েরা 60-এর দশকের পর থেকে আসছে, তাও অনেক ঝামেলা। এই 2000-এর পর, মানে এতটা পরে, যে এখন একটু থেমেছে মেয়েদের আন্ডার রিপ্রেজেন্টেশন নিয়ে অভিযোগ করা। যাই হোক, ঠিক আছে, চলো আমি তাহলে আজকে শেষ করি।